ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা একটা ফোল্ডার বানাই নিই আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে। হচ্ছে ক্লাস 06। আচ্ছা, এখানে প্রথমত একটা ফোল্ডার রাখি, নাম দিলাম হচ্ছে ধরেন ইমেজেস। আর একটা ফোল্ডার নেই, নাম দেবো হচ্ছে, যেহেতু সিএসএস নিয়ে কাজ করব সেহেতু সিএসএস। আর ভিডিও অডিও নিয়ে আজকে আমরা কাজ করব না, ওই দুটো ফোল্ডার রাখলাম না। ডিরেক্ট আমরা এখান থেকে তৈরি করি টেক্সট ডকুমেন্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, এটাকে আমি কোড এডিটর রান করি। আচ্ছা, এখান থেকে আমি নট সাইন দিয়ে পুরো স্ট্রাকচার নিয়ে আসি। বাস হয়ে গেল। আমি এখানে নাম দিয়ে হচ্ছে ক্লাস 06 আমার থেকে একটা নাম। আচ্ছা, এবার আমরা সিএসএস এর ভিতরে একটা ফাইল তৈরি করতে হবে। সিএসএস এই যে হচ্ছে সিএসএস ফোল্ডার। সিএসএস ফোল্ডারে এখানে একটা ক্লিক করে যে অ্যারো সাইনটা যখন নিচে চলে আসে তখন, হ্যাঁ, যখন নিচে চলে আসে এই অবস্থায় এই যে এখানে নিউ ফাইল, এখান থেকে বললাম হচ্ছে স্টাইল ডট সিএসএস চলে আসলো। আচ্ছা, এখন এটাকে লিঙ্ক আপ করাইতে হবে। কোথায় লিঙ্ক আপ করাবো? হেডের ভিতরে। আচ্ছা, আমি লিঙ্কের আগে একটা কমেন্ট করব। কমেন্টের ভিতরে লিখবো স্টিওয়াই স্টাইল শিটস। ঠিক আছে, কারণ আমরা জানি হেডের ভিতরে অনেক কিছু থাকে। আমি একটা কমেন্ট করে রাখলাম যে এর নিচে যেগুলো দিব সেগুলোর নাম হচ্ছে স্টাইল শিট। দিলাম, মনে চাইলে দিলাম, না দিলেও কিছু আসা যায় না। তো লিঙ্ক করার জন্য কোন ট্যাগ? লিঙ্ক ট্যাগ রিলেশন স্টাইল শিট অটোমেটিক নিয়ে নেয়। এই স্টেপের ভিতরে কি লিখবো ফার্স্টে? css স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, তাই না? কারণ আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলটা আছে আমার সিএসএস ফোল্ডারের ভিতরে। ওকেটা আজকে যেহেতু লিঙ্ক দেখাইছি, আর একটা নতুন জিনিস দেখাই, যাকে বলা হয় ফ্যাব আইকন। ফ্যাবিকন, হ্যাঁ, শর্টকাট নিয়ে আসলাম। এটা দেখাইতে পারছেন স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ফ্যাবিকন এটা হচ্ছে আপনার লিঙ্ক ট্যাগ দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, আমরা একটা কাজ করি, আমরা একটা অনলাইন থেকে ছোট একটা লোগো টাইপের কিছু একটা নিয়ে আসি। ফ্রি পিক, ধরেন এখানে লিখলাম লোগো। এই ধরেন এটা ভালো লাগছে আমাদের কাছে, এটা আমাদের লোগো হয়ে যাবে। এই কই, ও জেপিজি আছে। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে স্পেসি, এখান থেকে ক্লাসেস, ক্লাসেস ইমেজেস, এটার নাম দিলাম হচ্ছে ধরেন ফ্যাব আইকন। এটা ফ্যাবিকন হিসেবে ব্যবহার করবো আমরা, ফ্যাবিকন হিসেবে ব্যবহার করবো। যদিও ফ্যাবিকনের সাইজ হয় অনেক ছোট ছোট, 16x16 এরকম ছোট ছোট আইকন হয় এগুলা। আচ্ছা, এটার সাইজ আবার অনেক বড়, তারপরে আমরা জোর করে ব্যবহার করি। এটা সাইজ বেশ বড়, অনেক বড়। ফ্যাবিকন হয় ছোট ছোট আইকনের, 16x16 32x32 এরকম চার কোণ একটা শেপের হয়। এটা নিয়ে পরে পড়াশোনা আছে, যখন আমরা মোটামুটি একটা এসইও পার্ট নিয়ে পড়াশোনা করব, আমাদের কিছু অল্প কিছু ক্লাস থাকবে এসইও এর উপরে, তখন এগুলো আমি শেখাই দেবো ইনশাআল্লাহ। তো এখানে আমি রিলেশনের ভিতরে কি লিখতে হয়? দেখেন, শর্টকাট আইকন, সম্ভবত শুধু আইকন লিখলেও কাজ করে, দেখি তো কাজ করে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে তো আমি লিঙ্কটা আগে দিয়ে আসি, ইমেজেস স্ল্যাশ ফেভিকন আর এক্স আইকন ইমেজেস স্ল্যাশ হবে হচ্ছে জেপিজি। টাইপ মনে আছে গতকালকে দেখাইছিলাম অডিও ভিডিওর ক্ষেত্রে?
এটা বলে দিলাম এখান থেকে। এইবার আমরা ডাবল ক্লিক করে ওপেন করি, চলে আসছে, খেয়াল করছেন? দেখা যাচ্ছে না দূর থেকে, এটার কারণ হলো আমাদের ইমেজের অনেকগুলো বর্ডার আছে, এটাকে এডিট করা যায় এখান থেকে, এডিট 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 এডিট, এখান থেকে এডিট করি তো। আচ্ছা, ওই চলে আসছে। এখান থেকে শর্টকাট আইকন, আমি তো শুধু আইকন দিই, দেখি তো আসে কিনা। আইকন দিয়ে আসার কথা, হ্যাঁ। বাকি এটা যে রিলেশন যদি না দিই তাহলে কি আসে দেখি তো। তাও আসে। বাকি রিলেশন এভাবে দেওয়াটাই ভালো। শর্টকাট আইকন, শর্টকাট হাইফেন আইকন। ওকে, আপনারা যেটা করবেন শর্টকাট সিস্টেম, এভাবে লিখবেন, লিংক ক্লোন দিয়ে লিখবেন ট্যাব আইকন, ঠিক আছে, চলে আসবে শর্টকাট। এটা এটা হচ্ছে ভিএস কোডের একটা শর্টকাট, চলে আসবে। এই স্টেপের ভিতরে লিংকটা ধরাই দিবেন। ধরেন এখানে আমাদের লিংক হচ্ছে images/favicon.jpg, তাহলে এর টাইপটা হবে হচ্ছে ইমেজ, নিশ্চয়ই এটা ইমেজ, আর ইমেজের এক্সটেনশন হচ্ছে জেপিজি, সেই জেপিজিটা এখানে বসাই দেবেন, জেপিজি, শেষ। বুঝে আসছে না ভাই? এটা এটা তাও কাজ করবে, এটা ছাড়াও কাজ করে, দেওয়াটা স্ট্যান্ডার্ড, না দিলেও কাজ করে। আপনি এখানে হাবল দাবল দেন তাও কাজ করবে। এখানে লেখেন যে, লিখে দেন বল তা বল, তাও কাজ করবে, এই যে তাও কাজ করে। ইভেন এটা না দিলেও কাজ করে, এইটা না দিলেও কাজ করবে। আচ্ছা, উপরটা কেটে দেবো, তাও কাজ করবে, ভয়ের কোনো কারণ নেই, কাজ করবে। বাকি এটা দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এটাকে ফলো করাটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা ছিল আমাদের একটা, এটা আমরা অলরেডি পারেন, তারপর আমি একটু দেখাই দিলাম আর কি, পাকনামি করলাম কিছু না। আমি একটা S1 ট্যাগ নেই, লোরেম 5, আর একটা S4 ট্যাগ নেই, লোরেম 8, পি ট্যাগ নেই, লোরেম 20। ভিউ থেকে ড্রপ করে দিলাম, সেভ, চলে আসছে। আচ্ছা, আমরা মূলত সিএসএস নিয়ে আলোচনা করছিলাম, আমরা শুরু থেকে আবার একটা আলোচনা শুনি নাকি। সিএসএস টা হচ্ছে একটা স্টাইল শিট, স্টাইল শিট, হ্যাঁ, মানে একটা কাগজের ভিতরে কিছু স্টাইল লেখা, এই স্টাইলটা আমরা লিখে রাখছি এইচটিএমএল ট্যাগের জন্য, এইচটিএমএল এর যে নানান ট্যাগ আছে সেই ট্যাগের জন্য, হ্যাঁ। ওই শিটটাকে যখন আমরা এইচটিএমএল ট্যাগের সাথে অ্যাপ্লাই করব, তখন আমার এইচটিএমএলটা ডিজাইন হয়ে যাবে। বিষয়টা অনেকটা এরকম, বুঝতে পারছেন? কোন একটা শিটের ভিতরে আমরা লিখে রাখছি এইচটিএমএল, কিছু কোড লিখে রাখছি, ডিজাইন লিখে রাখছি, যে ডিজাইনটা এইচটিএমএল ট্যাগকে কেন্দ্র করে লেখা। এখন সেই ট্যাগের সাথে যখন আমি ওই কোডগুলোকে অ্যাপ্লাই করব, তখনই কাজ করবে। আর এই অ্যাপ্লাই করার সিস্টেমটা হচ্ছে তিন ধরনের, হয়তো ইনলাইনে অ্যাপ্লাই করতে হবে সিএসএস গুলা, আর একটা হচ্ছে ইন্টারনালি অথবা এক্সটার্নালি। আচ্ছা, আজকে বেশ কিছু পড়া আছে, থিওরিক্যাল পড়াশোনা আছে, একটু খেয়াল করে শুনবেন আজকে, হ্যাঁ। এই তিনটার ভিতরে সব থেকে বেশি ব্যবহার করবো কোনটা? এক্সটার্নাল। আর তারপরে ব্যবহার করব ইন্টারনাল, আর সবচেয়ে কম ব্যবহার করব ইনলাইন। এর সুবিধা অসুবিধা বলছিলাম, হ্যাঁ, যে যদি ইনলাইন লিখতে হয় তাহলে প্রত্যেক ট্যাগ ধরে ধরে সিএসএস করতে হয়, এটা বিরক্তিকর। আর যদি ইন্টারনাল লিখি তাহলেও দুইটা সমস্যা হয়, একটা সমস্যা স্ক্রল করে করে বারবার উপর নিচ করতে হয়, একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে একটা স্টাইল আমি মাল্টিপল পেজের সাথে অ্যাপ্লাই করতে পারি না, এটা দুইটা সমস্যা ছিল। আর এই সব সমস্যার সমাধান নিয়ে আসছে এক্সটার্নাল সিএসএস। আজকে বলবো একটু উল্টা কথা, এই তিন ধরনের সিএসএস এর ভিতরে সবচেয়ে শক্তিশালী হচ্ছে ইনলাইন সিএসএস, তাই না?
তার থেকে একটু শক্তিশালী হচ্ছে ইন্টারনাল, আর এক্সটার্নাল হচ্ছে বেচারা সব থেকে দুর্বল, ধাক্কা দিলে পড়ে যায় এরকম অবস্থা। এবং এর প্রমাণগুলো আজকে আমরা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? চলেন শুরু করি। আবার কি ইন্টারনাল এক্সটার্নাল দেখাইতে হবে? যদি আমি ইনলাইন লিখি তাহলে ট্যাগের এখানে স্টাইল নামে একটা ট্যাগ লিখতে হবে, অ্যাট্রিবিউট লিখতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট। এইখানে আপনার প্রপার্টি নামগুলো মুখস্থ রাখতে হয়, হ্যাঁ প্রপার্টি মুখস্থ রাখতে হয়। আচ্ছা, তো মনে করেন প্রপার্টি গুলো আসলে লজিক্যাল প্রপার্টি হয়। লজিক্যাল প্রপার্টি বলতে ধরেন একটা ইমেজ আইএমজি ট্যাগ। এখন আইএমজি ট্যাগের সাথে আপনি লিখলেন যে এই যে আমি একদম লিখে দেখাই আপনাদেরকে। ধরেন এখানে একটা আইএমজি ট্যাগ দিলাম, সোর্সের ভিতরে ইমেজেস ফেভিকন এটাই নিয়ে আসে, সমস্যা নেই। এখন এখানে স্টাইল লিখলাম যে কালার রেড। বলেন তো এটা কি লজিক্যাল হলো না ইলজিক্যাল হলো? ইমেজ কে এবার লাল সাদা এরকম হওয়ার কোনো ইয়ে আছে নাকি? ইমেজ তো ইমেজ, বুঝেন নাই? ইমেজ তো ইমেজ। হ্যাঁ, ইমেজকে আরো অনেক কিছু করা যায়, যেমন বড় করা যায়, সাইজকে বড় করা যায়, ছোট করা যায়, এগুলো কিন্তু লজিক্যাল। একটু ব্লার করা যায়, একটু ঝাপসা করা যায়, শ্যাডো করা যায়, এই যে জিনিসপত্র এগুলো কিন্তু লজিক্যাল। তো প্রত্যেকটা ট্যাগের সাথে তার লজিক্যাল যে প্রপার্টি গুলো আছে সব প্রপার্টি নিয়ে কাজ করা যায়। ক্লিয়ার? আচ্ছা, তো এটাকে আমরা বাদ দিই, এটা কাজ করবে না। তো এখানে আমরা লিখতে হবে আমাদেরকে স্টাইল কালার রেড। সেভ করি, চলে আসছে, কোনো অসুবিধা নেই। আর ইন্টারনাল মানে হচ্ছে এইখানে লিখতে হয়, এইখানে 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 লিখলাম স্টাইল নামে একটা ট্যাগ লিখতে হয়, ট্যাগ। এই ট্যাগের ভিতরে লিখলাম h1, খুব ভালো করে দেখেন, ঝামেলা পাকাবো। হ্যাঁ, কালার গ্রিন, খুব ভালো করে বোঝেন। h1 কে ধরলাম, বললাম কালার গ্রিন, সে কি গ্রিন হবে না রেড থাকবে? গ্রিন হবে? আসলেই হবে না, কারণ বেচারা হচ্ছে দুর্বল, এটার থেকে তুলনামূলক দুর্বল। এইটাকে যখন আমি কেটে দিব তখন এটা কাজ করবে, দেখেন এবার কাজ করবে, এই যে গ্রিন হয়ে গেছে। ওকে, আবার ধরেন আমাদের এই যে সিএসএস এর ভিতরে এখানে আবার ধরলাম s1, বললাম কালার ব্লু, সেভ করি, রিলোড করি, কোনো কাজ হবে না। এখন আমরা ঘাবড়ায় যেতে পারি যে সিএসএস লিখলাম কাজ করলো না, কি না কি তো হয়ে গেছে। আসলে কিছুই হয় নাই। হয়েছেটা কি, আমরা এখানে ইনলাইন লিখছি, আবার মানে ইন্টারনাল লিখছি এবং এক্সটার্নাল লিখছি। ইন্টারনালের ক্ষমতা কম, শক্তি কম। তো এইটাকে আমি কমেন্ট করে রাখি, এইবার যদি রিলোড দিই ঠিকই সে ব্লু হবে। বিষয়টা বুঝাইতে পারছি? দুর্বল হওয়া সত্ত্বেও আমরা বেশ কিছু ফ্যাসিলিটি পাওয়ার কারণে আমরা অবশ্যই এক্সটার্নাল সিএসএস বেশি করব, ইন্টারনাল সিএসএস করব না। ওকে, তবে ক্ষেত্র বিশেষ কিছু কিছু জায়গায় আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করি, কিছু কিছু জায়গায় সেখানে ইনলাইন করব, তাও ইন্টারনাল না, ইনলাইন। কিছু কিছু জায়গায় আমি বলে দেবো সে জায়গাগুলোকে। হ্যাঁ, আলাদা ফাইলে এইচটিএমএল এর ভিতরে করা যায়। গুড, এটা ঠিক আছে। এক্সটার্নাল মানে হচ্ছে সিএসএস নামে একটা আলাদা ফাইল, আলাদা সবকিছু, আলাদা জগৎ, সেটাকে জাস্ট লিংক করে ব্যবহার করব। আর ইন্টারনাল, যেমন ধরেন আপনাকে আমি একটা উদাহরণ দিই, দেখেন একটা ফ্রেমওয়ার্ক আছে বুটস্ট্র্যাপ নামের, বুটস্ট্র্যাপ নামে একটা ফ্রেমওয়ার্ক আছে। হ্যাঁ, বক্সে যাই, এই যে একটা লিংক, কন্ট্রোল সি দিয়ে কপি করি, ধরেন এটা নিচে লিখি বা উপরে লিখি, লিখি এতটুকু লিখি। দেখেন তো এখানে কি একটা সিএসএস এর লিংক করানো আছে না? সিএসএস এর লিংক আমি সেভ করি, খুব খেয়াল করেন, সেভ করলাম, জাস্ট আমি ব্রাউজারে রিলোড দেওয়ার সাথে সাথে অনেক চেঞ্জ দেখবেন। চেঞ্জ আসছে, ফন্ট পরিবর্তন হয়ে গেছে, অ্যালাইনমেন্ট গুলো ঠিক হয়ে গেছে, উপরে নিচে যে মানে হাজারের মার্জিন ছিল সেগুলো দূর হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে না?
হ্যাঁ, এই জন্যই তো এক্সটার্নাল সিএসএস এর ফজিলত। এই কারণেই আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করি। বুঝতে পারছেন? আমরা এক্সটার্নাল সিএসএস এর কারণেই ব্যবহার করি যেন এটা আমি অন্য একটা ফাইলে রেখেও আমি আলাদাভাবে লিঙ্ক আপ করে কাজ করাইতে পারি। সেটা কোনো অনলাইন প্ল্যাটফর্মে হতে পারে, আর অন্য কারো ওয়েবসাইট থেকেও হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে। সিএসএস হলেই হলো একটা। আচ্ছা, এমন আছে দেখা যাচ্ছে আপনি দুইটা প্রজেক্ট করছেন, তা আগের প্রজেক্টের সিএসএস ফাইলগুলো আপনার দরকার এই প্রজেক্টে অ্যাপ্লাই করার জন্য। সেই প্রজেক্টের সিএসএস এর যদি অনলাইন করা থাকে সেখান থেকে লিঙ্ক এনে ব্যবহার করুন, কাজ করবে, কোনো অসুবিধা নেই। তাহলে আপনার ডাও ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? ডিলিট হয়ে গেলে আপনার ডাও, মনে করেন ফেসবুকের ভিতরে আপনি মানে ইউটিউবে আপনি অনেক বড় চ্যানেল তৈরি করছেন, এখন যদি ইউটিউব কোম্পানি যে ধ্বংস হয়েছে তাহলে আমারটা কি থাকবে? আমারটা নিয়েই তো ডুববে, বিষয়টা তাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমাদের দেখার বিষয় ছিল না, এটাকে আমরা কেটে দিই। হ্যাঁ, লিঙ্ক আমরা যে লিঙ্ক গুলো করতেছি, আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন। এটা সম্পর্কে হচ্ছে এরকম অনেক ওয়েবসাইট আছে, অনেক কোম্পানি আছে, তারা তারা হচ্ছে এই সিএসএস স্টাইল গুলো প্রোভাইড করার জন্যই তারা একটা কোম্পানি বানাইছে। যেমন বুটস্ট্র্যাপ থেকে যদি আপনি লিঙ্ক নিয়ে ব্যবহার করেন তাহলে এই ভয় আপনার করতে হবে না যে বুটস্ট্র্যাপ মনে হয় হারায় যাবে। তারা হারাবে না, ঠিক আছে? তারা এই কোম্পানিটাই করছে শুধু সিএসএস প্রোভাইড করার জন্য, কিছুই লাগবে না, ফ্রি। বর্তমান মোস্ট পপুলার হচ্ছে টেইলউইন্ড। আমরা এই দুটোই শিখবো ইনশাল্লাহ, টেইলউইন্ড এবং বুটস্ট্র্যাপ দুটোই শিখবো। মোস্ট পপুলার এটা টেইলউইন্ড। তাই এদের কাছ থেকেও আপনাকে ওইভাবে কাজ করতে হবে, এদের সাথে মার্জ করে আপনার কাজ করতে হবে। বুঝতে পারছি ভাই? আমরা বুটস্ট্র্যাপটা শিখবো এইচটিএমএল সিএসএস এর সাথে, আর টেইলউইন্ডটা শিখবো হচ্ছে আমরা যখন রিয়েক্টে চলে যাবো তখন রিয়েক্টের সাথে শিখবো ইনশাল্লাহ, জাভাস্ক্রিপ্ট বা রিয়েক্টের সাথে শিখবো। আচ্ছা, এরপরে আরো সিস্টেম আছে। আপনি যদি ভয় পান যে না আমার তাদের কোনো কথায় বিশ্বাস করি না, হ্যাঁ, তাহলে আপনাকে ডাউনলোড করে ব্যবহার করার অনুমতি দিয়ে দেবে তারা। এই যে এখানে ডাউনলোড করার অপশন আছে, কোথায় যেন আছে ডাউনলোড করার অপশন, এই যে ডাউনলোড, এই যে এখানে ডাউনলোড করে ব্যবহার করবেন। তাহলে তো আপনার একটা সিএসএস ডট সিএসএস নামে একটা ফাইল পেয়ে যাবেন। ওই ফাইলটা আপনার প্রজেক্টের ভিতর রেখে লিঙ্ক আপ করে ব্যবহার করলেন, কোনো ভয় নেই। এটা ওপেন সোর্স, আপনি যেমন খুশি তেমন ব্যবহার করতে পারেন। ওকে, ঠিক আছে, আমরা আবার আমাদের আগের যুগে ফিরে যাই, চলে আসছে। এবার আসেন, আমরা যে সিএসএস গুলো করলাম মোটামুটি আমাদের এতটুকু মোটামুটি ধারণা হয়ে গেছে যে সিএসএস টা আসলে করতে হয় কেমনি, এইটা ধারণা হয়ে গেছে, তাই না? এবং প্রপার্টির নাম হয়তো আপনারা খুব বেশি পড়েন নাই, ভ্যালু গুলো হয়তো খুব বেশি পড়েন নাই, এগুলো করতে করতে মানে শেখা হয়ে যায়। আমাদের প্রধানত মেইন চ্যালেঞ্জ সিএসএস এর ভিতরে সব থেকে মেইন চ্যালেঞ্জ বা সব থেকে মানে বেশি পড়াশোনা করার বিষয়টা হচ্ছে সিলেক্টর নিয়ে। আমরা সিলেক্টটা করব কিভাবে, বুঝতে পারেন নাই? মনে করেন আপনি একটা ক্লাস থেকে মানে একটা ক্লাসে 50 জন ছাত্র আছে, সেইখান থেকে আপনি কাউকে ডাক দেবেন, ডাক দেওয়ার পরেই তো তার উপরে কোনো একটা আদেশ করতে পারবেন, বিষয়টা তাই না? এখন তাকে ডাক দিবেন কেমনে, এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। যদি বলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ তো 5 জনও থাকতে পারে, দৌড়ে চলে আসবে 5 জন, এটা বিপদ না? এখন এই সিলেক্ট করা বা চিহ্নিত করা এটা অনেক ভাবে করা যায়। নিক নেম দিয়ে করা যায়, এই লম্বা আব্দুল্লাহ ডাক দে, বরিশালে আব্দুল্লাহ ডাক দে, তখন একটু ই হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল না? হ্যাঁ, মানে একটু আরো একটু গভীর ভাবে তাকে কিন্তু মানে এটাকে আরবিতে বলা হয় তাইন করা, তাই না? আরো একটু গভীর ভাবে তাকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। ঠিক একইভাবে সিএসএস এর মেইন চ্যালেঞ্জ থাকবে আপনার সিলেক্ট করা। যত সুন্দরভাবে আপনি সিলেক্ট করতে পারবেন তত সুন্দর হবে আপনার সিএসএস গুলো। আমি কি বুঝাইতে পারছি বিষয়গুলো? আচ্ছা, কিভাবে আমরা সিলেক্ট করতে পারি, যেমন এই যে একটা উদাহরণ দিছিলাম যে আমি যদি দুইটা S1 লিখতাম আর এখানে একটা S1 এর এই যে ধরেন এখানে আমি উদাহরণটা যদি আবার দেই, দুটোই কিন্তু কালার ব্লু হয়ে যাচ্ছে, দুটোই কালার ব্লু হয়ে যায়।
এটা তো প্রবলেম। এই প্রবলেমটা তৈরি হয়েছে কি এই লাইন লেখার কারণে না এই লাইন লেখার কারণে? কারণ আমাদের সিলেক্টরের ভিতরে ঝামেলা আছে। আমরা যেভাবে সিলেক্ট করছি সে তো সেভাবেই কাজ করছে, সে তো কোনো অন্যায় করে নাই, সেটা তাই না? আমি যদি একটু অন্যভাবে বলতাম যে প্রথম H1টা লাল হও, দ্বিতীয় H1টা লাল হও, এরকম যদি বলতাম, বা যদি H1 কে কোনো নিকনেম দিয়ে দিতাম যে তোমার নাম আছে মিস্টার ওয়ান, তোমার নাম আছে মিস্টার টু, এবার ডাক দিতাম যার নাম রেখেছি মিস্টার ওয়ান সে লাল হও, যার নাম রেখেছিলাম মিস্টার টু সে লাল হও, কোনো ঝামেলা ছিল? সেটা ক্লিয়ার ভাই? তাহলে আমাদের সিএসএস এর মেইন চ্যালেঞ্জটা থাকবে হচ্ছে সিলেক্টরে। এবার আসেন এই সিলেক্টরের বিভিন্ন প্রকারভেদ বা বিভিন্ন জিনিস নিয়ে আমরা একটু পড়াশোনা করি। হ্যাঁ, আমরা একটু গুগল করি সিএসএস সিলেক্টর টাইপস, এটার ভিতরে চলে যাই। দেখেন এখানে মোটামুটি তারা মোটামুটি 5টা ভাগ করছে আর কি সিলেক্টরকে। হ্যাঁ, একটাকে ভাগ করছে সিম্পল সিলেক্টর বলে, আর একটাকে ভাগ করছে কম্বিনেটর সিলেক্টর, আর একটাকে ভাগ করছে সুডো, এটা উচ্চারণ হচ্ছে সুডো। হ্যাঁ, সুডো ক্লাস সিলেক্টরস, আর একটা হচ্ছে সুডো এলিমেন্ট সিলেক্টর, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। আপনারা মোটামুটি সিম্পল সিলেক্টর বলতে কিছু একটা বুঝে ফেলছেন যে সিম্পলি যেটাকে সিলেক্ট করা যায়, যেমন S1 একটা। হ্যাঁ, আচ্ছা, আর অ্যাট্রিবিউট সিলেক্টর যখন বললাম তখন আপনারা একটু মাথায় হয়তো আপনাদের চলে আসছে অ্যাট্রিবিউট যেহেতু চিনি তার মানে ওইটা দিয়েও মনে হয় সিলেক্ট করা যায়, বোঝেন নাই মনে হয়? এটা দিয়েও সিলেক্ট করা যায়। ওকে, আমাদের মোটামুটি সবগুলোই লাগবে, সবগুলোর ভিতরে আর অনেক প্রকার আছে। যেমন কম্বিনেটর সিলেক্টরের ভিতরে যদি আমি যাই, দেখেন এখানে অনেকগুলো, এই যে 4টা আছে, 4টা আছে, সরি অনেকগুলো না, 4টা আছে। আবার সুডো ক্লাস সিলেক্টর, এখানে দেখেন কত মজা। ওই লিস্টে কই, এটা লিস্টে ছিল সুন্দর একটা। নো, লিস্টে ছিল অনেক বড়টা, লিস্টে ছিল, যাই হোক খুঁজে বের করবানি। হ্যাঁ, লিস্টে ছিল, এখানে অনেকগুলো আছে। সব থেকে বেশি লাগবে আছে সুডো ক্লাস সিলেক্টর গুলো। হ্যাঁ, আর এরপর আছে সুডো এলিমেন্ট সিলেক্টর, এটা আবার একটু কম আছে, বেশি না। একটা লিস্ট, এখানে লিস্ট দেওয়া থাকার কথা, লিস্টটা এখন নেই, আগে ছিল, লিস্ট ছিল। এখানে 4-5টা আছে, আর অ্যাট্রিবিউট সিলেক্টরের ভিতরে এরকম 8-10টা আছে, খুব বেশি না। এখন এই যে সিলেক্টর পদ্ধতি, সিলেক্ট করার পদ্ধতি, এই সিলেক্ট করার পদ্ধতির ভিতরে সবগুলো আমাদের লাগে না। অনেক সিলেক্ট করার, এই যে এখানে এরকম লিস্ট দেওয়া ছিল, অন্যান্য ক্ষেত্রে এরকম লিস্ট দেওয়া ছিল, বাট লিস্টটা কেন এখন দেখাচ্ছে না আমি এখনো বুঝতে পারতেছি না, কেন দেখাচ্ছে না এটা। আপনাদের চোখে পড়ে? আমি তো দেখতে পারতেছি না। এই যে এখানে, এই যে এখানে চলে আসছে, নিচে একটা লিঙ্ক দিয়ে রাখছে, লিঙ্কে ক্লিক করলে পরে যাচ্ছে। কি বাজির বাজি! তো এখানেও নিশ্চয়ই নিচে একটা লিঙ্ক দিয়ে রাখছে মনে হয়, দেখি সেরকম ক্লিক করে। মোর এক্সাম্পল, এই যে এই যে লিস্ট, ঠিক আছে। এখন এগুলো দেখলে আপনাদের ভয় লাগতে পারে, ও মা, এত কিছু! হ্যাঁ, এর নেক্সটও আছে, এমন ভাবেন না এইখানে সমাপ্ত না, আরো আছে। না, এগুলো এত লাগে না, লাগে না। হ্যাঁ, এগুলো অনেক কিছু আছে যেগুলো আপনার জীবনেও প্রয়োজন হবে না, ওগুলো আমরা শিখতেও যাবো না। আমাকে এগুলো শিখে মাথা নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, দরকার নেই। মনে করেন এইখান থেকে গোপালগঞ্জ যাওয়া যায়, বাসেও যাওয়া যায়, আবার ধরেন কথার কথা লঞ্চেও যাওয়া যায়। আমি চিন্তা করলাম যে আবার একটা উপায় আছে, পায়ে হেঁটেও যাওয়া যায়। আমি চিন্তা করলাম যে সবগুলো ট্রাই করবো, পায়ে হেঁটেও ট্রাই করি। এটা লজিক্যাল হবে? লজিক্যাল না তো। আমার গোপালগঞ্জ যাওয়া দরকার, আমি সব থেকে স্ট্যান্ডার্ড ওয়েতে যেভাবে যাওয়া যায়, বাসে করে যাওয়া যায়, বাসে করে চলে গেলাম। রিক্সায় করেও যাওয়া যায়, তো ট্রাই করে একদম রিক্সায় করে যাই। এই বোকামি সিদ্ধান্ত এগুলো, ঠিক আছে। তেমন অনেক কিছু আছে সিএসএস বা এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতর থাকে এগুলা, যেগুলো আমাদের কাজে লাগে না, বাকি রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে?
যেহেতু এটা একটা কমপ্লিট একটা বিষয়, একটা সাবজেক্ট, তো এখানে যেন কোনো কমতি না থাকে। কেউ যদি চায়, কারো যদি মাথায় ভূত চাপে, তাহলে সে ভূত যেন সে ছাড়াইতে পারে। বুঝতে ভাই? এই জন্য অনেক ওয়ে আছে যেগুলো আমাদের লাগবে না কখনোই। তো চলেন, মোটামুটি আমরা সিলেক্টর পাইলাম হচ্ছে 5 প্রকারের সিলেক্টর, তাই না? তার ভিতরে ফার্স্ট ছিল হচ্ছে সিম্পল সিলেক্টর। সিম্পল সিলেক্টর, আচ্ছা। সিম্পল সিলেক্টরের ভিতরে 1 নম্বর একটা যেটা পাবো আমরা, 1 নম্বর সেটাকে বলা হয় গ্লোবাল সিলেক্টর। গ্লোবাল অথবা অল সিলেক্টর দুটেই বলে, অল সিলেক্টর। 2 নম্বরে পাবো হচ্ছে আমরা ট্যাগ নেম সিলেক্টর, এটা বুঝে ফেলছেন অলরেডি। 3 নম্বরে হচ্ছে ক্লাস নেম সিলেক্টর। 4 নম্বর হচ্ছে আইডি নেম সিলেক্টর। চারটেই তো, চারটেই আশা করি। নেম আইডি ক্লাস তিনটাই বলছে, এর সাথে একটা আপনার গ্লোবাল সিলেক্টরটা চলে আসে এর ভিতরে। তো চলেন এই চারটা আমরা আগে শিখি, পরেরটা পরে শিখতেছি। চারটা আগে শিখি। প্রথমে হচ্ছে গ্লোবাল সিলেক্টর। বুঝেই ফেলছেন গ্লোবাল বলতে কি বোঝায়? এমন ভাবে সিলেক্ট করব পুরো এইচটিএমএল এর ভিতরে গোষ্ঠী সহ যা আছে সব সিলেক্ট হয়ে যাবে, সব সিলেক্ট হয়ে যাবে। এমন একটা সিলেক্টর প্রয়োজন না মাঝে মাঝে? হইতেই পারে আমাদের প্রয়োজন। উদাহরণস্বরূপ আমি বলবো, আমার যত ট্যাগ আছে সব ট্যাগের ফন্ট, মানে ফন্টটা এই স্টাইলে হয়ে যাবে, হতে পারে না? আচ্ছা, আমি যত ট্যাগ আছে সবগুলো ট্যাগকে ধরে বললাম যে তোমার যদি কোনো বাই ডিফল্ট মার্জিন দেওয়া থাকে, বাই ডিফল্ট প্যাডিং দেওয়া থাকে, তুমি গায়েব করে ফেলো। হুম, এটা হয়তো বুঝতে পারতেছেন না। এটার মানে হচ্ছে, এই যে দেখেন, এটাকে যখন আমি ইন্সপেক্ট করব, এই যে উপরে নিচে দেখেন না অতিরিক্ত একটা জায়গা দখল করে রাখছে, এটাকে বলা হয় মার্জিন। এই দেখেন আপনার এই যে বডি ট্যাগ, এই বডি ট্যাগের উপর দেখেন চারিপাশে একটা খামোখাটা জায়গা নিয়ে বসে আছে। এই জায়গাগুলোকে আমি ফালাই দিতে চাই। তাহলে আপনি কি প্রত্যেক ট্যাগ ধরে 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 বলবেন ভাই এটার থেকে তুমি এটা ফালাও, এটার থেকে তুমি এটা ফালাও, এটার থেকে তুমি এটা ফালাও, বলবেন? এর থেকে আরো ভালো হয় না যে যত ট্যাগ আছে সব ট্যাগ থেকে আমার ব্রাউজার বাই ডিফল্ট যে এই স্পেসিং দিয়ে রাখছে এগুলো ফালাই দাও, আমার যদি প্রয়োজন হয় কখন আমি দিয়ে নেব। বিষয়টা সুন্দর হয় না? আচ্ছা, তো এই ধরনের গ্লোবালি কাজ করার জন্য আমরা যে সিলেক্টর ইউজ করি সেটাকে বলা হয় গ্লোবাল সিলেক্টর। আর গ্লোবাল সিলেক্টরের সাইন হচ্ছে হ্যাশ। এটাকে হ্যাশ বলেন না, স্টার স্টার স্টার। আপনি H1 এর পরিবর্তে, এই সিলেক্টরের পরিবর্তে যদি স্টার সাইন ব্যবহার করেন, তার মানে হচ্ছে আপনি সব ট্যাগকে ধরছেন। যত ট্যাগ আছে আপনার HTML থেকে শুরু করে সব ট্যাগকে আপনি ধরছেন। আমি সব ট্যাগকে ধরে কালার ব্লু করে দিলাম, তাহলে H1 ও ব্লু হবে, H4 ও হবে, P ও হবে। এর নিচে যদি ধরেন আপনার স্প্যান ট্যাগ নিতাম, এটাও হবে, সব ট্যাগ হবে। দেখি তো হয় কিনা, রিলোড করে দেখেন সবগুলো হয়ে গেছে। খেয়াল করছেন? সবগুলো হয়ে গেছে। এটা হচ্ছে গ্লোবাল সিলেক্টর, খুবই সহজ। খুব কষ্ট হলো বুঝতে? আচ্ছা, এবার আসেন, গ্লোবাল সিলেক্টরটাকে আমি আপাতত একটু কমেন্ট করে রাখি, কমেন্ট করে রাখি। 2 নম্বর ট্যাগ নেম। ট্যাগ নেম আমরা বুঝি, একটু আগে দেখলাম যেটা, যে কোনো ট্যাগের নাম লিখবেন যে ট্যাগটা আপনি ব্যবহার করছেন। এই ট্যাগ নেম দিয়ে যদি বলেন কালার, ধরেন এটার নাম দিয়ে দিয়ে হচ্ছে পার্পেল, দুইটাই S1 আছে, দুইটাই আপনার কালার পার্পেল হয়ে যাবে, বাকিগুলো যেমন আছে তেমন থেকে যাবে। হলো না? তো হইলো। আচ্ছা, ঠিক আছে, এটাও আমরা মোটামুটি শিখে ফেলছি। এবার আসি, হ্যাঁ, এটা আমার আলোচনা আসতেছে। ওয়েট 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 ওয়েট, আসতেছে। এবার আসেন 3 নম্বরে ক্লাস নেম সিলেক্টর। এটাই হচ্ছে যে ভাইয়ের প্রশ্নের উত্তর। সেটা হচ্ছে যে আমরা এখন কোন একটা ট্যাগকে কোন একটা নিক নেম দিয়ে দেবো। নিক নেম, হ্যাঁ, যে কোনো নাম দিতে পারি, যা খুশি একটা নাম দিয়ে দিলাম। হ্যাঁ, ছোটবেলায় যে এই কপালের মধ্যে টোকা দিতাম আমরা কি ধরনের খেলতে,
হ্যাঁ হ্যাঁ, ওই ধরনের একটা নাম দিয়ে দেবো, যে কোনো নাম ইচ্ছা আমি দিয়ে দেবো, সেই নাম ধরে এখানে ডাক দেবো। ঠিক আছে, সেই নাম ধরে ডাক দেবো, এই এদিকে এইদিকে আমাদের আমাদের আমাদেরকে, বেশি উত্তেজিত হওয়া যাবে না। তো এখানে ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। হ্যাঁ, এর ভিতরে আপনি নামটা দিয়ে দেন। যে কোনো নাম লেখার জন্য এইচটিএমএল এ যে কোনো কিছু লেখার জন্য ওই যে আগের নিয়ম, প্রথমে সংখ্যা দিতে পারবেন না, স্পেশাল ক্যারেক্টার হতে পারবে না, মাঝখানে স্পেস হতে পারবে না, ইত্যাদি ইত্যাদি, এগুলো ফলো করে যে কোনো একটা নাম দেন। আমি নাম দিলাম ধরেন টেস্ট, আমার ইচ্ছা মতো। তাহলে নতুন এমন একটা অ্যাট্রিবিউট আমরা শিখলাম যার ভ্যালুটা কোনো রিজার্ভ কিওয়ার্ড না, পাইছেন? আরো শিখছি কিছু, কিন্তু এটা একটা স্পেশাল একটা মানে জিনিস যার ভ্যালুটা রিজার্ভ কিওয়ার্ড না, যা খুশি দিতে পারি আমরা। এখন আমি একে আর h4 বলে কল করব না, আমি একটা কাজ করি, এটাকে আরো সুন্দর করে বোঝানোর জন্য আমি এইখানে দিই, দ্বিতীয় h1 এ দিই, কারণ h1 তো আরেকটা আছে, দেখি যে এটার সাথে কোনো ঝামেলা করে কিনা। এবার আমি এই h1 কে আর h1 বলে কল করব না, এবার আমি টেস্ট দিয়ে কল করব, টেস্ট। কিন্তু আমি যদি এইভাবে টেস্ট লিখি তাহলে কেমন জানি ব্যাপারটা হয়ে গেল, টেস্ট নামে একটা ট্যাগ আছে, এরকম হয়ে গেল না? আর আমি এখানে লিখলাম যে কালার ইয়েলো, তাহলে কেমন জানি টেস্ট নামে একটা ট্যাগ আছে, আদৌ কি টেস্ট নামে ট্যাগ আছে? এটা যে ট্যাগ নেম নয়, বরং কোনো একটা ট্যাগ নেমের নিক নেম বা কোনো একটা ট্যাগের ক্লাস নেম, এটা বোঝানোর জন্য এই নামটা শুরুতে একটা ডট দিতে হবে, জাস্ট এতটুকু। তাহলে আমরা বুঝলাম ক্লাস নেমের এখানে দিতে হয় হচ্ছে ডট, ডট ক্লাস নেম, এই যে ডট, হ্যাঁ ডট দিলাম। এইবার কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন শুধুমাত্র এটা ইয়েলো হয়ে গেল, পাওয়া গেছে? আচ্ছা, একদম সেম টু সেম হচ্ছে আপনার আইডি, আইডি এবং ক্লাস সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই। আসেন ধরেন আমি এই h1 কে আইডি দিই, আইডি এটা নাম দিলাম ধরেন টেস্ট হাইফেন 2, হাইফেন দিছে, কিন্তু হাইফেন দেওয়ার অনুমতি আছে না? হাইফেন দিছি। তাহলে এতটুকু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি। এখন এটাকে যদি আমি নর্মালি লিখতে যাই, ওই আগের সমস্যা, আমি এখানে কালার করে দিই ধরেন, আর কি বাকি আছে কি আর কালার, এই একটা কালার ধরেন এখান থেকে চুজ করে দিলাম। এখন এই আইডি নামের আগে শুধুমাত্র একটা হ্যাশ দিয়ে দিবেন, আইডি হচ্ছে হ্যাশ, ক্লাস হচ্ছে ডট। দেখেন একটা পাবে ইয়েলো আর একটা পাবে এই কালারটা, হ্যাঁ পার্থক্য আছে, আমি বলছি বলছি বলছি। বিষয়টা ক্লিয়ার ভাই, সবাই বুঝছেন? আচ্ছা, এবার আসেন এই চারটার ভিতরে, এই চারটা দেখেন, চারটার ভিতরে এবার কিছু মারামারি আছে, কিছু মারামারি আছে চারটার ভিতরে। হ্যাঁ, মারামারিটা বোঝার জন্য আগে আর একটা বিষয় বোঝা জরুরি, সেটা হচ্ছে যে সিলেক্টর যত শক্তিশালী হবে তার ভিতরের প্রপার্টি ভ্যালুগুলো অ্যাপ্লাই হওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে, বুঝতে পারছেন? আপনি মনে করেন এরকম লিখছেন, আমি এগুলোকে কমেন্ট করি, কমেন্ট করি, ধরেন এই যে এইচ ওয়ানটা, এই এইচ ওয়ানটাকে ধরে আমি কাজ করি, হ্যাঁ এইচ ওয়ানটা, বা ধরেন এই এইচ ফোর, কথার কথা এইচ ফোর, আমি একটা ক্লাস দেই মাই এইচ ফোর, দিলাম একটা কিছু হাবল তাবল যা মনে চাই দেই। তো এখন আমি এটাকে দুই ভাবে সিএসএস করবো, একটা আমি এইচ ফোর লিখলাম, লিখলাম ভাই কালার হাও রেড, কন্ট্রোল এস দিয়ে সেভ করে কাজ করবে না? অফকোর্স কাজ করবে, কাজ করছে। আমি এর পরে গিয়ে বললাম যে ভাই ডট মাই এইচ ফোর কালার হাও এটা, এখন বলেন তো কোনটা কাজ করবে? এটা কাজ করবে না এটা কাজ করবে? আপনার কাছে কোনটা মনে হয় যে যদি নিক নেম ধরে মানুষকে ডাক দিই তাহলে বেশি আইডেন্টিফাই হয়, না মুতলাকান সাধারণ ভাবে ডাক দিলে বেশি আইডেন্টিফাই হয়? বলেন নাই, খালি বললাম আব্দুল্লাহকে ডাকো, আর একটা বললাম যে চশমাওয়ালা আব্দুল্লাহকে ডাকো, কোনটা বেশি আইডেন্টিফাই হয়?
নিক নেমটা বেশি আইডেন্টিফাই হয় না? তাহলে এখানে কোনটা নিক নেম? মাই এইচ4। তাহলে এইচ4 কি পাবে? হ্যাঁ, পাবে না, কখনোই পাবে না। দেখেন রেট পাচ্ছে না, রিলোড করি, রেট পাচ্ছে না। কেন? কারণ হচ্ছে এইচ4 যখন বলবেন সে তখন এটা মানে ব্যাপক ডাক ডাক হয়ে যাবে, তোমরা সবাই আসো এইচ4, মানে দুনিয়ার যত এইচ4 আছে সবাই চলে আসো। আর নিকনেম যখন ডাক দেবো তখন ওই অনেক মানুষ থেকে কিছু মানুষ কিন্তু খাস হয়ে যাবে, বিশেষ হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার ভাই? তাহলে আমরা বলতে পারি যে ক্লাস নেম থেকে, সরি, এই যে ট্যাগ নেম থেকে ক্লাস নেম বেশি শক্তিশালী, বলতে পারি না? আচ্ছা, এবার আসেন, আমি যদি এই দুটাকে কমেন্ট করি, কমেন্ট করে আমি এইখানে এসে বললাম, এই যে উপরে এইখানে এসে বললাম, গ্লোবাল সিলেক্টর দিয়ে বললাম সবগুলো ব্লু হয়ে যাও, বেশ ভালো, সব ব্লু হয়ে গেল। এরপরে এসে এইখানে এসে আমি এটাকে বললাম যে ভাই তুমি ভিন্ন কালার হয়ে যাও। আচ্ছা, আমি দুটোকে একসাথে করছিলাম তো, হ্যাঁ এটার উপরটাই থাকুক। এবার বলেন তো এইচ4 কি ব্লু হবে না রেড হবে? এক জায়গায় লিখছি ব্লু, কারণ এটাও তো এইচ4 পাবে, এটাও পাবে, তাই না? আবার এটাও কিন্তু পাওয়ার কথা, দুটোই পাওয়ার কথা। এটাও পাওয়ার কথা, কেননা এটা গ্লোবাল সিলেক্টর, গ্লোবালের ভিতরে এইচ4 আছে। আর এটা পাওয়ার কথা, এইচ4 ট্যাগ নাম লিখে দিছি আমরা। লজিক কি বলে কোনটা বেশি শক্তিশালী? অফকোর্স ট্যাগ নেম, তাই না? এটা আরেকটু খাস হয়ে গেল, আরেকটু বিশেষায়িত হয়ে গেল এটা। তো এখন দেখবেন যে সবগুলো ব্লু হয়ে বসে আছে, বাকি বেচারা এটা হচ্ছে লাল হয়ে গেছে মাঝখান থেকে। বুঝে আসছেন? আচ্ছা, তাহলে শক্তির ক্ষেত্রে, শক্তিমত্তার ক্ষেত্রে গ্লোবাল হচ্ছে সব থেকে দুর্বল, তার থেকে একটু শক্তিশালী হচ্ছে ট্যাগ নেম, তার থেকে আর একটু শক্তিশালী হচ্ছে ক্লাস নেম, আর সর্বময় শক্তির অধিকারী হচ্ছে আইডি। কেন? এই প্রশ্নের উত্তর আমি একটু পরে দিচ্ছি। এই সিরিয়ালটা মনে রাখতে পারবেন? সব থেকে গ্লোবাল হচ্ছে সব থেকে দুর্বল, আর ট্যাগ নেম হচ্ছে তার থেকে একটু শক্তিশালী, ক্লাস নেম তার থেকে আর একটু বেশি, আর আইডি হচ্ছে তার থেকে আরো বেশি শক্তিশালী। চলেন এবার আমরা আইডি এবং ক্লাসের তফাৎটা বুঝে আসি, এটাকেও কমেন্ট করি। মনে করেন আমি আচ্ছা, এখানে ধরেন আমি একটা ক্লাস বানাইলাম, সিম্পল একটা ক্লাস বানাইলাম, নাম দিলাম হচ্ছে রেড, অথবা লিখলাম যে বিজি হাইফেন রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এখন এই ক্লাসটা যার কাছে থাকবে এখানে সেই রেড হয়ে যাবে। বিষয়টা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আসি দেখি তো এটা হয় কিনা। আমি এই পি এর সাথে ক্লাস দিলাম বিজি হাইফেন রেড, দেখি তো এটা হয় কিনা। হয়েছে। ঠিক একইভাবে এই ক্লাস নেমটা আমি চাইলে এই স্প্যানও ব্যবহার করতে পারি, ক্লাস বিজি হাইফেন রেড, এখানেও ব্যবহার করতে পারি। দেখেন এটাও কাজ করবে, এটাও কাজ করবে। ইভেন আমি এটা এই এইচ2 এর সাথেও ব্যবহার করতে পারি। বলবেন কেমনে? ক্লাসটা হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট যে তার ভিতরে মাল্টিপল ভ্যালু সে নিতে পারে। কিভাবে নিতে পারে? জাস্ট একটা স্পেস দিয়ে লিখে দিবেন, স্পেস দিয়ে বিজি রেড। তাহলে ক্লাসের ভ্যালু হচ্ছে দুইটা, একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে বিজি রেড। সে টেস্টের কাজও করবে, বিজি রেডের কাজও সে করবে। তাহলে একটা ক্লাস আমি অনেক জায়গায় ব্যবহার করতে পারলাম না? এই বিষয়টা বুঝাইতে পারছি আমি সবাইকে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুবিধা আছে। কিন্তু আমি যদি ধরেন এই যে আইডি, কোথায় যেন আইডি ব্যবহার করছি, এই যে আইডি টেস্ট2, ধরেন এই টেস্ট2 দিয়ে আমার কোথাও ডিজাইন করা আছে, এই যে ডিজাইন করা আছে, এটাকে আবার আমি আনকমেন্ট করি,
এটাকে আমি বন্ধ করি, টেস্ট রোটা আমি আবার ওপেন করে দিলাম। হ্যাঁ, রিলোড করলাম, এই যে এটা কালার চেঞ্জ হয়ে গেছে। ধরেন এই টেস্ট রোটা, এই যে টেস্ট রোটা, এই টেস্ট টু, এই আইডিটা আমি আর এক জায়গায় ব্যবহার করলাম। কপি করি, কপি করে ধরেন কথার কথা কোথায় ব্যবহার করা যেতে পারে, নিচে একটা ট্যাগ লিখি, আরেকটা ধরেন আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ লিখি, লিখি এইখানে এসে আইডি ব্যবহার করলাম টেস্ট টু। এটা ব্যবহার করলে কাজ করবে, কাজ করবে, বাকি এটা ব্যবহার করলে আপনার কোডে মারাত্মক রকমের একটা এরর দিয়ে দেবে। কেন? কারণ আপনি যখন আইডির ভিতরে কোনো নাম দিবেন তখন এই নামটা রিজার্ভ হয়ে যায়, এই নামটা সেকেন্ড টাইম আপনি আর ব্যবহার করতে পারবেন না। পুরা এই HTML index.html ফাইলের ভিতরে এই আইডির এই নেমটা একবারই ব্যবহার করতে পারবেন। আপনি যদি প্রয়োজন হয় ভিন্ন নাম ব্যবহার করেন, সমস্যা নেই। আইডি এখানে টেস্ট 2 ছিল, আপনি চাইলে টেস্ট 3 বানান, 3 বানান, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু টেস্ট 2 নামে একটা আইডি আপনি একবার ব্যবহার করে ফেলছেন, আর ব্যবহার করতে পারবেন না। একইভাবে আপনি স্পেস দিয়ে যে ভিন্ন কিছু লিখবেন যে টেস্ট 3, এটাও অ্যালাউ না, এটাও করা যাবে না। বুঝে আসছে ভাই? যদি আইডি দিয়ে কোনো ট্যাগকে আইডেন্টিফাই করা লাগে তাহলে সিঙ্গেল একটা ওয়ার্ড দিয়ে বা হাইফেন বা আন্ডারস্কোর দিয়ে একটা মাত্র ক্যারেক্টার দিয়ে আপনাকে কাজটা করে নিতে হবে, এর বেশি আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে এবার বলেন তো যে ক্লাস এবং আইডির ভিতরে কোনটা বেশি খাস? আইডি খাস তো খাস, এমন খাস যে ও একাই আছে পুরো পৃথিবীতে, আর কেউ নাই ওর নামে। বোঝেন না বিষয়টা? আইডি যে নামটা দিয়েছি ওই নামটা পুরো পেজের ভিতরে সে একাই আছে, আর কেউ নাই। যেহেতু কেউ নাই সেহেতু তার পাওয়ারটা অনেক বেশি না? এই বিষয়টা বুঝাইতে পারছি? প্রেসিডেন্টের পাওয়ারে, প্রেসিডেন্ট তো আর দিতে ওকে হয় না। তো এই জন্যই বললাম যে আইডিটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল, সব থেকে পাওয়ারফুল। বাট আমরা আইডিটা ব্যবহার করি না বললেই চলে, খুবই কম ব্যবহার করি, লাগে না, খুবই কম ব্যবহার করি। আর আমরা সব থেকে বেশি ব্যবহার করব হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্লাস, এক নম্বরে ফার্স্ট ক্লাস সব থেকে বেশি ব্যবহার করা হবে, আর সেকেন্ড হচ্ছে ট্যাগ নেম। বুঝতে পারছেন ভাই? আর এই যে গ্লোবাল সিলেক্টর যেহেতু বুঝে ফেলছেন, গ্লোবাল সিলেক্টর একবারই ব্যবহার করলেই এনাফ, একবার ব্যবহার করা লাগে। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাট্রিবিউট সিলেক্টরের প্রয়োজন হয়। এবার আসেন আর একটা মজার বাণীতে, সেটা হচ্ছে এই যে ধরেন বিজি রেট দিলাম, তিনটায় যে বিজি রেট পাইলো, আমি এখানে এই বিজি রেট সেম ক্লাস, বিজি রেট সেম ক্লাস, আবার বললাম ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, সেভ করি। দেখেন এই সিলেক্টরের পাওয়ার আর এই সিলেক্টরের পাওয়ার কোনটা বেশি? পাওয়ার কোনটা আপনার দেখে বলতে হবে যে কোনটা পাওয়ার বেশি। কোনো পাওয়ার বেশি কম আছে? দুটোই সমান না? কারণ ওটাও ক্লাস নেম, এটাও ক্লাস নেম, ওটাও যেই নেম এটাও একই নেম, সেম টু সেম পাওয়ার না? মানে আইডেন্টিফাই সেম টু সেম ভাবে হয়েছে না? যদি এইরকম সিচুয়েশন কখনো হয় তখন কোনটা কাজ করবে, উপরেরটা নাকি নিচেরটা? যদি এরকম লিখে ফেলেন তাহলে অফকোর্স নিচেরটা কাজ করবে, উপরেরটা কাজ করবে। বুঝেন নাই? কারণটা বললে বলা যায় এভাবে যে আমাদের সিএসএস কোড গুলা লাইন বাই লাইন কোড করে। সে যখন এখানে এসে একটা সিলেক্টর পাইলো, হ্যাঁ, তখন এইটাকে সে রান করলো, রান করে যখন সে আবার সেম পাওয়ারের একটা সিলেক্টর পেয়ে গেল তখন এইটা দিয়ে আগেরটাকে রিপ্লেস করে দেয়। বুঝে আসছে? আচ্ছা ভাই, সিলেক্টর নিয়ে মোটামুটি একটা কনফিউশন ক্লিয়ার না? মোটামুটি কনফিউশন ক্লিয়ার। এখন আপনার চাইলে অনেক কিছুই বানাইতে পারেন, অনেক কিছুই করতে পারেন সিলেক্টর দিয়ে, আর কোনো ঝামেলা নাই। এই চারটা সিলেক্টর দিয়ে আপাতত একটু গোতাগুতি করেন। আমি বুঝি নাই। ও অ্যালাইনমেন্ট,
অ্যালাইনমেন্ট পড়বো, সবই পড়বো, ওয়েট, এগুলো পড়বো। এই জন্য তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি, আমরা আস্তে আস্তে আগাচ্ছি ইনশাল্লাহ, আস্তে আস্তে আগাচ্ছি, ভয় নেই, সব পাবেন। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট নিয়ে আমাদের লম্বা চওড়া পড়াশোনা আছে, খুব পড়াশোনা আছে অ্যালাইনমেন্ট নিয়ে, অনেক পড়াশোনা আছে। আচ্ছা ভাই, এবার আসেন এদিকে 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 আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে। এর সাথে আর একটা সিলেক্টর দেখাই দিই আপনাদেরকে, এক্সট্রা এক্সট্রা সিলেক্টর, যেটা হচ্ছে আমাদের কম্বিনেটর সিলেক্টর একটা অংশ। 5 প্রকার সিলেক্টর পাইছিলাম না, সিএসএস সিলেক্টর টাইপ, এর ভিতরে যে দ্বিতীয় প্রকার ছিল এই যে কম্বিনেটর সিলেক্টর, এখানে একটা সিলেক্টর দেখাই দেবো, এই যে এটা দেখাই দেবো শুধু। হ্যাঁ, দেখেন একটু চেষ্টা করেন বুঝতে পারেন কিনা। আমি ধরেন এখানে একটা পি লিখলাম, পির ভিতরে আমি কিছু লোরেম দিলাম 5টা, এরপর একটা স্প্যান লিখলাম, এখানে বললাম যে সামথিং এলস, এবং এইখানে আমি লিখলাম স্প্যান লোরেম 3, কিছুটা লিখলাম আর কি, জাস্ট আমি এটাকে, আচ্ছা নিচে নিচে আসবে, অসুবিধা নেই। এই যে এক লাইন, এই যে আরেক লাইন, ওকে। এখন দেখেন আমি এই জায়গাটায় স্প্যান লিখলাম, স্প্যান, বললাম যে ভাই তোমার কালারটা রেড করে দাও, তাহলে কি এটাও রেড হবে এটাও রেড হবে, তাই তো? দেখি তো হয় কিনা, অফকোর্স হবে, কোনো অসুবিধা নেই। বাকি আমার উদ্দেশ্য হচ্ছে যে ভাইজান আমি সব স্প্যানকে ধরতে চাই না, আমি শুধুমাত্র ওই স্প্যানকে ধরতে চাই যেই স্প্যানটা পি ট্যাগের ভিতরে আছে, প্যারেন্টের মাধ্যমে চাইল্ডকে ধরা, বুঝাইতে পারছি? প্যারেন্টের মাধ্যমে চাইল্ডকে ধরা, বলবো যে আমি সব স্প্যান নিতে চাচ্ছি না, আমি জাস্ট পি ট্যাগের ভিতরে যে স্প্যানটা সেটাকে নিতে চাচ্ছি, বুঝতে পারছেন? তাহলে বেচারা প্যারেন্টকে বলতে হবে, আপনাকে আগে লিখতে হবে যে ভাই আমার প্রথম যে সিলেক্টর ছিল সেটা হচ্ছে পি, কারণ সিলেক্টর পি কে সিলেক্ট করতে হবে। আর নিয়ম হচ্ছে আপনার ওই যে অনেকগুলো নিয়ম আমরা পড়ছি, ক্লাস নেম দিয়ে ধরতে পারেন, তারপরে আইডি দিয়ে ধরতে পারেন, ট্যাগ নেম দিয়ে ধরতে পারেন, যে কোনো মাধ্যমে আপনাকে আগে প্যারেন্টকে ধরতে হবে, যে কোনো উপায়ে আপনাকে আগে প্যারেন্টকে ধরতে হবে। প্যারেন্টকে ধরে জাস্ট একটা স্পেস দিয়ে এরপরে চাইল্ডকে ধরতে হবে। চাইল্ডকেও আপনি যে কোনো পদ্ধতি ধরতে পারেন, আপনার ইচ্ছা, ক্লাস নেম দিয়ে, ট্যাগ নেম দিয়ে, আইডি নেম দিয়ে ধরতে পারেন। তা আমি সিম্পলের জন্য সরাসরি আমি ক্লাস নেম ট্যাগ নেম দিয়ে ধরলাম। তাহলে এই পি স্পেস স্প্যান মানে হচ্ছে পি এর ভিতরে যে স্প্যান। এবার আসেন রিলোড করি, এবার নিচের স্প্যানটা কিন্তু গায়েব হয়ে গেছে, এটা ঠিকই রয়ে গেছে। ক্লিয়ার ভাই? আচ্ছা, সব ভাবে কাজ করবে, যে কোনো ভাবে কাজ করবে। এটাকে আপনি আরো মানে আপনার যদি মনে চায় যে স্প্যান এখানে ক্লাস দেবেন, যেমন ক্লাস দিলাম যে মাই স্প্যান, তাহলে এই মাই স্প্যান, সরি এই মাই স্প্যানকে আপনি এত কিছু বাদ দিয়ে যদি সরাসরি লিখতে চান, কোন অসুবিধা? তাও কাজ করবে, কোনো অসুবিধা নেই, কাজ করবে, লজিক মিললেই কাজ করবে, লজিক মিললেই কাজ করবে। এটা আমাদের লাগে মাঝে মাঝে, মাঝে মাঝে এটা আমাদের প্রচুর কাজে লাগে, এই মানে প্যারেন্ট চাইল্ডের বিষয়টা প্রচুর কাজে লাগে। সেগুলো সেগুলো কাজ হয়ে যাবে, এরকম রেড হয়ে যাবে। আমি দেখে এটা এখান থেকে আমি এভাবে ছিল, তাই না? এভাবে ছিল, এই যে স্প্যান। আচ্ছা, মাউসে একটা ক্লিক করলে দুটো ক্লিক করে যায়, এটা সমস্যা। এখানে আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে আসি, এইভাবে ছিল। এখন ধরেন এইরকম আপনার জ্বালা, তিনটে জায়গা আছে আপনার, তিনটে জায়গায় ওয়েবসাইটে ধরেন তিনটে জায়গায় এমন সিচুয়েশন পড়ে গেছে যেখানে প্যারেন্ট হিসেবে আছে পি, চাইল্ড হিসেবে আছে স্প্যাম, সবগুলো লাল হয়ে যাবে, টেনশন করেন না, সব লাল হয়ে যাবে।
এখন আপনারা মনে করতে পারেন যে এটা একটা প্রবলেম, এটা প্রবলেম না। কেন প্রবলেম না জানেন? কারণ হচ্ছে আমরা ওয়েবসাইটের অধিকাংশ ডিজাইনে সিমিলারই করি। যেমন দেখেন এখানে দেখাচ্ছি, এই যে এটাই দেখাই। এখানে এই যে একটা জায়গা, এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, আপনার কাছে মনে হচ্ছে এই যে সবগুলো, হ্যাঁ দেখাবো দেখাবো দেখাবো, ওয়েট ওয়েট ওয়েট, সব পাবেন ইনশাল্লাহ, সব পাবেন। জাস্ট একটু ওয়েট করতে হবে, একসাথে সব দিলে নিতে পারবেন না, সব পাবেন ইনশাল্লাহ। তো এখানে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা, এই ডিজাইনটা, এই ডিজাইনটা, আপনার কি মনে হচ্ছে প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা ডিজাইন করছি? আমি একটা কমন ক্লাস বানায় রাখছি, ওই ক্লাস প্রত্যেকটা টিভির সাথে, মানে প্রত্যেকটা ট্যাগের সাথে ঢোকাই দিয়েছে, শেষ, ডিজাইন হয়ে গেছে। মানে আমার এখানে উদ্দেশ্যই হচ্ছে আমি সিএসএস করবো একবার, অ্যাপ্লাই করবো 14 জায়গায়। বিষয়টা বোঝাইতে পারিনি? এটাই উদ্দেশ্য, এটাই আমরা করে থাকি, বুঝে আসছে? এটা খুবই ইজি এবং এটা কোনো প্রবলেম না, আমরা আসলে এভাবেই কাজ করে থাকি, ম্যাক্সিমাম কাজই আমরা এভাবে করে থাকি। হ্যাঁ, তারপরও কিছু কিছু জায়গা থাকবে যে জায়গাগুলো, যদি আপনি কখনো চান যে আমার ওয়েবসাইটে মাত্র এই একটা জায়গায় এই জিনিসটা অ্যাপ্লাই হোক, আর কোথাও অ্যাপ্লাই না হোক, আইডিতে করে দেন, হয়ে গেল। আর ক্লাসটা আমরা এই জন্যই ব্যবহার করি যেন এটা রিইউজেবল হয়, আমরা যেন বারবার এটাকে ইউজ করতে পারি, এই স্টাইল গুলো যেন আমরা বারংবার যে কোনো জায়গায় ইচ্ছা আমার ইউজ করতে পারি। বিষয়টা ক্লিয়ার ভাই? এখন ধরেন এই যে পিটা বা স্প্যানটা, এটাকে আপনি অনেকভাবে ধরতে পারেন। আপনি স্প্যানের পরিবর্তে প্রত্যেকটা স্প্যান একটা ক্লাস নেম দিয়ে দিলেন, সেই ক্লাস দিয়ে ধরলেন, পিটাকে সেরকম করলেন, ধরলেন, আপনার ইচ্ছা, আপনি যেমন খুশি তেমন ধরতে পারেন। ওকে, এখন এই জিনিসটাকে আরেক ভাবেও লেখা যায়, এটা লেখার পদ্ধতি দুইটা, সেটাও দেখাই দিই। প্রথমে আমি পি লিখলাম, এভাবে দিলাম, এর ভিতরে আবার স্প্যান লিখে এভাবে দিলাম, এর ভিতরে দিলাম কালার রেড। আগেরটাই ভালো ছিল। আচ্ছা আচ্ছা, এটা পালাই দেন, রাখার দরকার নাই। আমি আমার প্রজেক্টে এইভাবে ব্যবহার করি, সেকেন্ড পদ্ধতিতে ব্যবহার করি। এটা এটা ইজি হয়ে যাবে না, একটু কয়েকদিন ওয়েট করেন, ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা পিকে, আচ্ছা এটা এটা আমি একটু একটু যারা দেখাই, যেহেতু এই আলোচনাটা আসলো আমি একটু যারা দেখাই। হ্যাঁ, ধরেন, আচ্ছা এটা স্কিপ করি, পরে দেখাবেন, এখন আপনার জন্য চাপ হয়ে যাবে, স্কিপ করি, এতটুকু থাক। মানে আমি দেখাবো ইনশাল্লাহ যে কোন ক্ষেত্রে কেন আমাদের এইভাবে না লিখে ওইভাবে পরে যে পদ্ধতি দেখালাম সেই পদ্ধতি লেখাটা আমাদের জন্য বেশি ভালো, এটা কেন বললাম। পরে যে পদ্ধতি দেখলাম না, ওটা হচ্ছে লেটেস্ট, একদম নতুন আসছে, একদম নতুন আসছে, এটা অনেক ব্রাউজারে সাপোর্ট করে না এখন পর্যন্ত। হ্যাঁ, কিন্তু ওইটা এখন মানুষের বেশি ব্যবহার করে, বেশি ব্যবহার করে, এবার ওটাকে কনভার্ট করে এই এই ধরনের সিএসএস নিয়ে আসে মানুষের। তো ওটা আমরা পরে এটা নিয়ে আলোচনা করবো। এখন আমরা অনেক কিছু শিখে ফেলছি, আমরা জাস্ট কিছু প্রপার্টি শিখে, নতুন নতুন প্রপার্টি, এরপরে আমরা আজকের মধ্যে ক্লাসটা ক্লোজ করি। কারণ H2 নিলাম, লোরেম ধরেন 20, লম্বা H2 নিলাম, লম্বা H2। এখন এই H2 কে ধরলাম, আপনারা যেমন খুশি তেমন ধরতে পারেন, সিলেক্টরের যে কটা পদ্ধতি আছে, হ্যাঁ এই কটা পদ্ধতি অ্যাপ্লাই করে যেমন খুশি তেমন ধরতে পারেন, ক্লাস দিয়ে ধরতে পারেন, আইডি দিয়ে ধরতে পারেন, ট্যাগ নেম দিয়ে ধরতে পারেন, যেমন খুশি তেমন ধরতে পারেন। আমি আমার কাজের সুবিধার্থে H2 ক্লাস নেম দিয়ে, মানে ট্যাগ নেম দিয়ে ধরলাম, বুঝে আসছে? ফার্স্ট অফ অল কালার আমরা জানি, কালার, এবার আসেন কালার নিয়ে কিছু আলোচনা করি। কালার নিয়ে, কালার যদি আমরা একটু ওয়েবসাইটে সার্চ করি, সিএসএস কালার, দেখেন এটা তো আমি চাই নাই, অনেকগুলো কালার দিয়ে দিয়েছে আমাদেরকে। এই যে এটাই আমি খুঁজেছিলাম, এই জিনিসটা। আচ্ছা, এই যে উপরের দিকে দেখেন, আমরা যে কালার গুলো ব্যবহার করব, এই কালার গুলো অনেক ধরনের ফরম্যাট থাকে।
ফরম্যাট। হ্যাঁ, মানে অনেকগুলো মাধ্যমে আমরা কালার গুলোকে বলে দিতে পারি যে ভাই কালারটা এই কালার, অনেকগুলো ফরম্যাট থাকে। যেমন নর্মালি কালারের নেম রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, কিন্তু আপনাকে ধরেন এমন একটা আজগুবি কালার দিল, না না ব্লু না গ্রিন, দুটোর মাঝখানে, কি বলবেন? হাফ গ্রিন হাফ ব্লু এরকম বলবেন? এটা তো বলা সম্ভব না। তখন ওই কালারটাকে আপনাকে অন্যভাবে বলতে হবে, অন্য ফরম্যাটে বলতে হবে। হ্যাঁ, যেমন আপনি চাইলে RGB এই ফরম্যাটে বলতে পারেন। RGB মানে হচ্ছে রেড গ্রিন ব্লু। আমরা দুনিয়ায় যে কালার গুলো দেখি না, সব কালার ওই যে 1 চামচ রেড, 1 চামচ গ্রিন আর 1 চামচ ব্লু, এদের গুলান দিলে হয়ে যায় পৃথিবীর যে কোনো কালার। কোথাও মনে করেন যে আধা চামচ লাল, আধা চামচ নীল আর 1 চামচ ব্লু, একটু কমায় মেশাই করলে হয়ে যায়। আচ্ছা, আমি একটু দেখি তো এরকম কোন ওয়েবসাইট পাওয়া যায় কিনা। RGB কালার্স চার্ট এরকম আছে কেন? এই যে দেখেন, এই যে এখানে RGB, এই RGB এর ভ্যালু, এই ভ্যালুটা হয় হলো 0 থেকে 255 পর্যন্ত। 0 মানে হচ্ছে যে আর রেড এর চামচটা খালি, একটুও নাই। আর 255 মানে হচ্ছে একদম ফুল 1 চামচ, বেশিও না কমও না। বুঝতে পারছেন? আপনি এখানে ধরে ধরেন 5 করে দিলেন, এটা 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 এটা, ওই কালার দেখেন চেঞ্জ হয়ে গেছে, এই যে এটা কালার। আপনি এখানে ধরেন 100 করে দিলেন, বাইরে কোথাও ক্লিক করেন, ওই যে কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে রেড এর ভ্যালু 5, গ্রিন এর ভ্যালু 100, বি এর ভ্যালু এটা যদি করি এই ফরম্যাটটা দাঁড়াবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আচ্ছা, তাহলে এই ফরম্যাটটা ইউজ করা যায়, ইউজ করা যায়। হ্যাঁ, বাকি এখন প্রশ্ন আসতে পারে যে কোন ভ্যালুর কোনটার কোন ভ্যালু দিয়ে আমি কি কালার বানাবো। এটা আপনার টেনশন না, এটা যারা ডিজাইনার তারা আপনাকে ডিজাইন করেই দিবে, সেখান থেকে আপনি সেই কালারটা পিক করে নিয়ে ব্যবহার করতে পারবেন। জাস্ট আপনাকে ফরম্যাটটা বুঝতে হবে। দ্বিতীয় আর একটা ফরম্যাট হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু, এটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল মানে হচ্ছে 6 সংখ্যার একটা ভ্যালু। এই যে নিচের দিকে আসেন, এই যে এরকম, ঠিক আছে? 6 সংখ্যার ভ্যালু, একটা শুরুতে একটা হ্যাশ থাকবে, এরপরে 6টা সংখ্যা থাকবে। এই সংখ্যা হচ্ছে 0 থেকে নিয়ে 9 পর্যন্ত, আর এ থেকে নিয়ে এফ পর্যন্ত। এ এফ, এ থেকে এফ, এবং 0 থেকে নিয়ে 9 পর্যন্ত। ওকে, এই সংখ্যা দিয়েও আপনার আবল তাবল অনেক করা যায়, মানে কালার বানানো যায়। আপনি এ থেকে এফ আর 0 থেকে 9 এর ভিতরে 6টা মিলাবেন, দেখবেন আর কালার হয়ে গেছে। আন্দাজে মিলাবেন, তাও কালার হয়ে গেছে। ওকে, এরপরে আরো কয়েকটা ফরম্যাট আছে, দেখেন এখানে এই যে এইচ এস এল ভ্যালু, এটা জীবনও ব্যবহার করি না আমি। এইচ ডাব্লিউ বি ভ্যালু, সিএসএস 4 এ আসতেছে, সিএসএস 4 এ, সিএসএস 4 অলরেডি চলে আসছে প্রায়, এখনো অথবা মার্কেটে আসে নাই পরিপূর্ণভাবে, চলে আসছে সিএসএস 4 এ। হ্যাঁ হ্যাঁ, সিএসএস 4 এর একটা আপডেট ভার্সন আসবে, এখানে বেশ কিছু ফ্যাসিলিটি অ্যাড করা হয়েছে। ঠিক আছে, দেখি তো সিএসএস 4। আচ্ছা, এটা দেখে মাথা নষ্ট করে লাভ নেই। সিএসএস 4 এ কিছু ভেরিয়েবল, কিছু ফাংশনাল কাজ চলে আসবে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা এখানে বেশি ব্যবহার করবো হচ্ছে এই যে এই তিনটা, কালার নেম, RGB কালার, হেক্সাডেসিমাল ভ্যালু, এই তিনটা কালার আমরা ব্যবহার করবো। ওকে, আর নিচের এই তিনটা আপনার কখনোই ব্যবহার করার প্রয়োজন হবে না। এখন তিনটা কালার আমরা কেন ব্যবহার করবো, একটু খেয়াল করি, ভালো করে খেয়াল করি। তিনটা কালার আমরা কেন ব্যবহার করব, এটা হচ্ছে প্রশ্ন। 1 নম্বর কথা হচ্ছে, যদি আপনি হোয়াইট করার প্রয়োজন হয়, হোয়াইট, সেক্ষেত্রে হোয়াইট এটা একটা প্রসিদ্ধ নাম না, এটা মুখস্থ রাখা খুব সহজ না? সহজ। কোথাও আপনার ব্ল্যাক প্রয়োজন, ব্ল্যাক প্রয়োজন, সহজে মনে রাখা যায়। কিন্তু এটা হেক্সাডেসিমাল, মনে রাখা অনেক কষ্টকর। এফ এফ এ 031 মনে রাখেন, কষ্টকর না? মুখস্থ রাখতে হয় না এরকম। তো হেক্সাডেসিমাল মনে রাখাটা কষ্টকর। তো যে সমস্ত নামগুলো মনে রাখা সহজ, ওই সমস্ত নামের ক্ষেত্রে সাধারণত আমরা নামটাই বেশি ব্যবহার করি। যেমন ব্ল্যাক আর হোয়াইটের ক্ষেত্রে আমরা নামটা বেশি ব্যবহার করি। 2 নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল কোড, এটা লিখতে সহজ।
কোথাও কপি করে এনে পেস্ট করা খুব সহজ। আমরা তো সাধারণত কালার কোড গুলো তো অন্য জায়গাতে নিয়ে আসি, আমাদের ডিজাইন থেকে নিয়ে আসি, সেখান থেকে কপি করে আনাটা অনেক সহজ হেক্সাডেসিমাল কোডের ক্ষেত্রে। জাস্ট একটা হ্যাশ দিবেন, আর সে কোড, যে কোডটা লিখবে 6 সংখ্যার কোড, সে 6 সংখ্যার কোড বসাই দিবেন, একটা কালার হয়ে যাবে। হেক্সাডেসিমাল কোড 000 থেকে শুরু হয় হলো ব্ল্যাক, আর হচ্ছে 999999, সরি FF, মানে 0 থেকে 9, এরপরে A, তারপরে B, এরকম করে করে F। যদি F দেন সবগুলা, তাহলে হোয়াইট। বুঝতে পারছেন? এটা মনে রাখার কোনো জরুরত নেই, এটা হচ্ছে আমরা যে ডিজাইন নিয়ে কাজ করব সেই ডিজাইন থেকে কপি করে নেব, সোজা কথায়। এবার আসি RGB কেন ব্যবহার করব, এই প্রশ্নের উত্তরটা একটু পরে দিচ্ছি। জাস্ট আপনারা এতটুকু বুঝছেন যে কালার অনেকভাবে ব্যবহার করা যায়, তার ভিতরে কালার নেম এবং হেক্সা কোড। আর হেক্সা কোডের শুরুতে অবশ্যই একটা হ্যাশ দিতে হবে, হ্যাশের পরে 0 থেকে 9, A থেকে F, এর মাঝখানে কিছু সংখ্যা দিয়ে 6টা অক্ষর দিয়ে একটা কালার কোড তৈরি হয়, বাস। এবার আসেন, ধরেন আমরা এই যে কোথায় জানি CSS কালারস সার্চ করছিলাম, এই যে অনেকগুলো কালার পাইছি, এই কালারটা আমার দরকার, আমি এই যে একটা কালারটা, হ্যাঁ, আচ্ছা এখান থেকে এইভাবে কপি করে, এইভাবে ধরে Ctrl+C দিয়ে কপি করে এই কালারটা পেয়ে যাব। তো এখানে আমি এটাকে কেটে দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এটা না, চলে আসছে। ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড দেবো, ব্যাকগ্রাউন্ডে ধরেন আমি একটা গাঢ় কালার দিই, এই কালারটা দিই, এই কালারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Ctrl+C। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার বলে একটা কথা শিখেছি, সেখানে আমি এটা Ctrl+V দিয়ে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম, রিলোড করি, চলে আসছে। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে যে কখনো কখনো আমাদের এমন প্রয়োজন হবে যে কালারটা আমরা, কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একেবারে 100% গাঢ় কালার দিব না, একটু ঝাপসা কালার দিব, এরকম প্রয়োজন হয় অনেক সময়। হালকা একটা কালো একটা মানে শ্যাডোর মতো আসুক, বা সাদা একটা শ্যাডোর মতো আসুক, হালকা একটা ঝাপসা কালার, পিছনের জিনিসটা দেখা যাবে, এরকম প্রয়োজন হয়। তখন আমরা কি করব, যখন এই ধরনের ঝাপসা কালারের প্রয়োজন হয় তখন সাধারণত আমরা RGB এর সাহায্য নিই। বুঝতে পারছে ভাই? RGB এর সাহায্য নেই। তো চলেন, আমাদের এই কোড এডিটর খুব মডার্ন, খুব স্টাইলিস্ট, সে নিজে অনেক কিছু করতে পারে। এখানে একটা কার্সর রাখেন, উপরে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ওই দেখেন ফরম্যাট চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার ক্লিক করেন আরেক ফরম্যাট, আবার ক্লিক করেন আরেকটা ফরম্যাট, আবার ক্লিক করেন আরেকটা ফরম্যাট, অনেক ফরম্যাট আছে, এই দেখেন কোনটা লাগবে আপনার। সর্বশেষ অনেক কষ্ট করে আমরা RGB ফরম্যাটটা খুঁজে পাইলাম, Ctrl+S দেন, একই সেম কাজ করবে, কোনো পার্থক্য নেই, সেম কাজ করতো। কিন্তু এই RGB কে আমরা একটু মডিফাই করে এটা দ্বারা আমরা একটা ঝাপসা কালার তৈরি করতে পারি, একটা ব্লারি কালার তৈরি করতে পারি। ওকে, কিভাবে? তখন আপনাকে এই 3 নম্বর কমার পরে, আচ্ছা এখানে এই যে R এর ভ্যালু হচ্ছে এটা, G এর ভ্যালু হচ্ছে এটা, B এর ভ্যালু হচ্ছে এটা, বুঝতে পারছেন? মানে রেড হচ্ছে 1 চামচের এতটুকু, আর G হচ্ছে 1 চামচের এতটুকু, আর B হচ্ছে 1 চামচ এতটুকু, শেষ। এরপরে এইখানে যদি আমি কমা দিয়ে আরেকটা ভ্যালু লিখি, যেই ভ্যালুটা হবে 0 থেকে 1 পর্যন্ত, সর্বোচ্চ 1, সর্বনিম্ন 0। যদি আমি 0 দেই, একদম কালারটা গায়েব হয়ে যাবে, একদম কালারটা ঝাপসা হতে হতে নাই, হারিয়ে গেছে। আমি যদি 0.5 দেই, তাহলে অর্ধেক। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এই দেখেন অর্ধেক ঝাপসা হয়ে গেছে না? আমি যদি 0.3 দেই, আরো এটা হালকা হয়ে যাবে, আরো হালকা হয়ে যাবে। সবাই বুঝছেন বিষয়টা? আর যদি কখনো আপনার প্রয়োজন হয় 1 দেন, তাহলে 1 মানে হচ্ছে 1 দেওয়া না দেওয়া সমান কথা, যে পুরোটাই কালার পেয়ে যাবে। এই কারণেই, এই ফ্যাসিলিটির কারণেই আমরা শুধুমাত্র RGB ব্যবহার করি, আদারওয়াইজ আমরা
হেক্সা কোড আর কালার নেম দিয়ে চালাই দিই। বোঝা যাচ্ছে ভাই? আচ্ছা, তো এই ছিল আমাদের কালার নিয়ে আলোচনা। এবার আরো কিছু আলোচনা আমরা পড়ি। এবার আসি, আমরা কখনো কখনো আমাদের প্রয়োজন হবে ফন্টের সাইজটা বড় করা। এই যে লোরেম ইপসাম লেখা সাইজটা বড় করা, এর জন্য আমরা যে অ্যাট্রিবিউট পাই সেটার নাম হচ্ছে ফন্ট সাইজ। সাইজ লার্জ, লার্জার, মিডিয়াম, স্মল এগুলো কি কাজ করে? যেমনই কাজ করার কথা না, দেখি তো সাজেশন দিল কেন? কাজ করছে তো সম্ভবত মডার্ন ব্রাউজারে নিয়ে আসছে, এটা কাজ করার কথা না। আবার দেখি তো কি কি আসছে। লার্জ দি, এই হলো লার্জ। স্মল কি হবে? স্মল দিয়ে দেখি তো কি হয়। তো ঠিক আছে, বড় ভাইয়ের মতো অবস্থানে আছে। আচ্ছা যাই হোক, এগুলোকে বলা হয় ভেরিয়েবল। এগুলো নিয়ে আমার পড়াশোনা আছে, হ্যাঁ আমরা পড়বো। এগুলো নিয়ে আমার পড়াশোনা আছে। হয়তোবা এই যে মডার্ন সিএসএস এ আপনাকে কিছু বাই ডিফল্ট ভেরিয়েবল দিয়ে দিয়েছে, এটা আমি রিসার্চ করবো পরে। আমি এটা আজকে প্রথম দেখলাম। যাই হোক, এখানে আমাদেরকে ইউনিট বলে দিতে হবে, আমাদেরকে কতটুকু ফন্ট সাইজ দেবো এটা আমাকে বলে দিতে হবে। এখন ফন্ট সাইজ আপনি যা মনে চায় দিতে পারেন, যা মনে চায় দিতে পারেন। বাকি এখানে আপনি আহ মানে কি বলা হয়, কোন ইউনিটটা বলবেন সেটা হলো আপনার মাথায় রাখতে হবে। ইউনিট বলতে বোঝাচ্ছি, ধরেন আমি বলতে পারি যে 30 পিক্সেল বলে একটা ইউনিট আছে। পিক্সেল ইউনিট বলতে বোঝায় যে আমরা পরিমাপ করার বিভিন্ন ধরনের একক একক জানি না আমরা, কিছু মাপে হচ্ছে কেজি দিয়ে, কিছু মাপে হচ্ছে শের দিয়ে, কিছু মাপে লিটার দিয়ে, কিছু আপনার ফুট দিয়ে মাপে, ইঞ্চি দিয়ে মাপে, এরকম আছে না? তো এইরকম আমাদের ফন্ট সাইজের ক্ষেত্রে আমরা নানান ইউনিট ব্যবহার করতে পারি। ধর আমরা সিএসএস এ লিখে যদি আমরা সার্চ করি সিএসএস ইউনিটস যদি লিখি, এই যে আমরা সেন্টিমিটার দিয়ে মাপতে পারি, মিলিমিটার দিয়ে মাপতে পারি, ইঞ্চি দিয়ে মাপতে পারি, পিক্সেল দিয়ে মাপতে পারি, পিটি দিয়ে মাপতে পারি, পিসি দিয়ে মাপতে পারি, অনেক আরো আছে। ইএম দিয়ে মাপতে পারি, ইএস দিয়ে মাপতে পারি, হ্যাঁ, আরইএম, আবল তাবল বহুত কিছু, পার্সেন্টেজ, অনেক কিছু আছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে সবগুলো দিয়ে আপনার মাপার প্রয়োজন হবে? প্রয়োজন হবে না। পার্সেন্টেজটা অনেক সময় প্রয়োজন হয়, ভিএসটা মাঝে মাঝে প্রয়োজন হয়, ভিডব্লিউটা মাঝে মাঝে প্রয়োজন হয়, আর আরইএম মাঝে মাঝে প্রয়োজন হয়। পিক্সেল সবচেয়ে বেশি লাগে। সেন্টিমিটার মিলিমিটার জীবনও লাগবে না, ইঞ্চিও লাগবে না। সেন্টিমিটার মিলিমিটার ইঞ্চি এগুলো হচ্ছে যারা গ্রাফিক্স এর কাজ করে তাদের জন্য বেশি লাগে। এখান থেকে শুধুমাত্র পিক্সেল লাগবে, আর এইখান থেকে আমাদের বেশ কিছু লাগবে, আরইএম, তারপর হচ্ছে ভিএস, ভিডব্লিউ, পার্সেন্টেজ। এগুলো এগুলো আলোচনা একটু পরে আসি। আমরা আপাতত পিক্সেল দিয়ে শুরু করি, পিক্সেল দিয়ে। এখন আমরা এখানে 30 পিক্সেল দিলাম, যখনই 30 পিক্সেল দিব আমাদের সাইজটা একটু বড় হয়ে যাবে, হয়ে গেছে না? এখন আপনি যা খুশি তাই দিতে পারেন, যে কোনো ইউনিট আপনি বলতে পারেন। তবে আপনি যদি ভুলে এই পিক্সেলটা না দেন তাহলে কাজ করবে না, কাজ করবে না। বাই ডিফল্ট যে সাইজ ছিল সেই সাইজে সে ফিরে গেছে। অবশ্যই আপনাকে ইউনিটটা বলে দিতে হবে যে কোন ইউনিটে, কারণ সে মাল্টিপল ইউনিট নিয়ে কাজ করে, সেখানে কনফিউজড হয়ে যাবে যে আসলে কোন ইউনিটে নেওয়া লাগবে। সেটা বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসেন, ফন্ট ওয়েট বলে একটা কথা আছে। ফন্ট ওয়েট মানে হচ্ছে আমার ফন্টটা কি বোল্ড হবে নাকি আমার ফন্টটা নরমাল হবে। নরমাল যেমন এই ফন্টটা বাই ডিফল্ট নরমাল হয়ে আসে, মানে সরি বোল্ড হয়ে আসে। এস এস মানে হেডিং ট্যাগ যতগুলো সবগুলো বাই ডিফল্ট বোল্ড হয়ে আসে। আমি যদি নরমাল করে দিই, দেখেন ফন্টটা নরমাল হয়ে গেছে। এখন এখন আর কিন্তু বোল্ড নাই, বোল্ড ভেরিয়েন্টে নাই। এটা খুব বেশি কাজে লাগে না, মাঝে মাঝে কাজে লাগে। মানে এই নরমাল এবং বোল্ডটা খুব একটা কাজে লাগে না, আমরা এগুলো একটু অন্যভাবে ব্যবহার করি। জাস্ট দেখাই দিলাম। ফন্ট স্টাইল
ওই যে মনে আছে ইটালিক আই ট্যাগ, এই যে সে আই ট্যাগ, আই ট্যাগ। আপনাদের মনে আছে ইউ ট্যাগ বা এম ট্যাগ, আন্ডারলাইন, এটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন এখানে দেখেন, ওইখানে পাইছিলেন আপনি শুধু আন্ডারলাইন, এখানে কতগুলো আছে, ড্যাশ, ডট, ডাবল, লাইন থ্রো, নান, ওভারলাইন, সলিড, আন্ডারলাইন, ডাবল ডাবল, বহুত কিছু আছে। এই এটা এটিতে ওই ওয়েভি, ওয়েভি যে স্টাইলটা, দেখেন কি হয়, বোঝা যাচ্ছে না মনে হয় না? ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি একটু কমেন্ট করে রাখি, আর এটা থাক, সে না কাজ করে না, ড্যাশ দিয়ে দেখি তো, ওয়াই আন্ডারলাইন, ওয়াও, শুধু এটা কাজ করতেছে, নিচেগুলো কাজ করতেছে না কেন? শুধু আন্ডারলাইন কাজ করে, ডাবল দিয়ে দেখি তো। আচ্ছা, এটা কাজ করার কথা না, কাজ করবে না, এই ডাবল আন্ডারলাইন এগুলো তো আপনার অন্য প্রপার্টির ভ্যালু, কিন্তু এখানে কেন সাজেস্ট করতেছে? এটা অন্য প্রপার্টির ভ্যালু, এটা হচ্ছে বর্ডার নামে একটা প্রপার্টি আছে, সেই বর্ডার প্রপার্টির ভ্যালু, বর্ডার, ঠিক আছে, বর্ডার নামে একটা প্রপার্টি আছে, তার ভ্যালু এখানে কেন দিচ্ছে আমি জানি না। দেখি এটা কাজ করে কিনা, না এটা কাজ করছে, ডিলিটের মতো কাজ করছে, দেখছেন? আচ্ছা আচ্ছা, এই যে এখানে মাঝে মাঝে আপনার এরকম সাজেশন হারাই ফেলবেন, সাজেশন আর পাবেন না খুঁজে, তখন কি করবেন, কন্ট্রোল স্পেস চাপবেন, কন্ট্রোল স্পেস, তখন সাজেশন গুলো আবার পাবেন। হ্যাঁ, সাধারণত আমরা টেক্সট ডেকোরেশনের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করি হচ্ছে নামটা, আমার টেক্সট ডেকোরেশন লাগবেই না, এটা সবচেয়ে বেশি ব্যবহার করি, বুঝে আসছে? টেক্সটের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার হয় হলো এটা, লাগবে না, কারণ হচ্ছে আপনি যদি কোনো অ্যাঙ্কর ট্যাগ নেন, অ্যাঙ্কর ট্যাগ তা হ্যাশ দিয়ে রাখি, আপাতত কিছু লেন্থ নাই আমার, বললাম যে লেন্থ হেয়ার, দেখেন বাই ডিফল্ট সে একটা টেক্সট ডেকোরেশন দিয়ে নিয়ে আসবে, এই যে আন্ডারলাইন নিয়ে আসছে, দেখতে বিশ্রী লাগতেছে না, খারাপ লাগতেছে? আমাদের তো অনেক কারণে আমরা এরকম লিঙ্ক আনতে পারি। তখন আমরা যেটা করব, অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে টেক্সট ডেকোরেশন নাম করে দেবো, টেক্সট ডেকোরেশন নাম, এই যে লাইনটা চলে যাবে, বুঝতে পারছেন? সাধারণত আন্ডারলাইন খুব একটা ব্যবহার করা লাগে না, একেবারে খুবই কম এটার ব্যবহার। আচ্ছা, তারপরও যতটুকু আছে ততটুকু জেনে রাখলেন আপনারা তো কাজ করতে পারবেন। এবার বলেন তো ফন্ট নিয়ে আর কি কাজ করা যায়? ফন্ট ফ্যামিলি একটু জটিল, একটু পরে আসি। আর কি? হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা ভালো জিনিস বললেন, এটা হচ্ছে, এটাকে বলা হয় টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন আপনি যদি করেন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার যখন করবেন, সেন্টারে চলে আসছে। আচ্ছা, এই লেখাটা আমার কাছে বিদঘুটে লাগতেছে, কালারটা আমার পছন্দ হচ্ছে না, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এই যে মাঝখানে চলে আসছে। টেক্সট অ্যালাইন সেন্টার, লেফট এবং রাইট, এখানে একটা বিষয় বোঝার আছে, আমাদের আমাদের যে এরিয়া গুলো থাকে, একটা জিনিসের যে এরিয়া, একদম লেফট থেকে রাইটের দিকে যে এরিয়াটা থাকে, এই লেফট থেকে রাইটের দিকে যে এরিয়া না, সেই এরিয়ার কিন্তু তিনটা পয়েন্ট থাকে, এই যে একটা পয়েন্ট, মাঝখানে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট। আবার যদি আমরা এরকম লম্বালম্বি দেখি, লম্বালম্বি দেখি, তাহলেও কিন্তু তিনটা পয়েন্ট, উপরে একটা, মাঝে একটা, নিচে একটা। আমাদের প্রায় এই পয়েন্ট গুলো নিয়ে কাজ করার প্রয়োজন হবে। এখন লেফট রাইটের দিকে যে পয়েন্ট গুলা, এই পয়েন্টের তিনটা নাম, এখানে তিনটা নাম, যেমন এইটার নাম, এই যে এটার নাম হচ্ছে আপনার লেফট, লেফট, এত বড় করে আসতেছে কেন, লেফট। এটার নাম হচ্ছে সেন্টার, আর এটার নাম হচ্ছে
রাইট। ওকে, আর এটার নাম কি বলবো বলেন তো? টপ। এটাকে বলবো মিডল। মিডল, আর এটাকে বলবো বটম। বটম, এই নামগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, লেফট, সেন্টার, রাইট, টপ, মিডল, বটম। ওকে, এভাবে যে লাইনটা হয় এটাকে বলা হয় হরিজন্টাল লাইন। লম্বা লম্বা লম্বি যেটাকে হয় ডানে বামে, হ্যাঁ, হরিজন্টাল লাইন বলে। এই নামগুলো মুখস্থ রাখা একটু কষ্টকর, যদি মুখস্থ রাখতে নাও পারেন এতটুকু তো অনুমান করে বের করতে পারবেন যে লেফট, রাইট, সেন্টার মনে রাখা যাবে না, আর টপ, মিডল, বটম, এই কটা জিনিস মনে রাখবেন। যদি এটা মনে রাখতে পারেন তাহলে আর একটা কথা আছে, সেটা হচ্ছে আমি এগুলোকে রিমুভ করে দিই। আমার এই যেটা না, এত সময় বসে বসে কে ইরেজ করবে? ক্লিয়ার কই? আমি ফাজিল কম না, দাঁড়ান। আচ্ছা, এবার আসেন, এরকম একটা বক্স নেই আমি। এবার আপনাকে বলতে হবে যে এই যে পয়েন্টটা, এই যে কোণার পয়েন্টটা, এই কোণার পয়েন্টটার কয়টা নাম? কটা নাম হতে পারে বলেন তো? কি কি হতে পারে? লেফট হতে পারে এন্ড টপ হতে পারে। বিষয়টা ক্লিয়ার? যদি আপনি ডান বামের কল্পনায় তুলনা করেন তাহলে আপনাকে লেফট নিয়ে কাজ করতে হবে, উপরের নিচে হিসাবে যদি কাজ করেন তাহলে আপনাকে টপ নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? খুব সহজ। আবার এটার ক্ষেত্রে একই কথা, এটার ক্ষেত্রে একই কথা, এটার ক্ষেত্রে একই কথা, ঠিক আছে? আর এটার ক্ষেত্রেও সেন্টার। ওকে, এখন আমি যদি আপনাকে বলি এই জায়গাটার কি নাম হবে বলেন তো? এই জায়গাটার কি নাম হবে? এই জায়গাটার কি নাম কর? আমি কোন একটা এলিমেন্টকে, আমার ধরেন এমন একটা এলিমেন্ট আছে আমার হাতে, এরকম একটা গোল একটা এলিমেন্ট আছে, এটাকে আমি সিএসএস দিয়ে বলবো ভাই তুমি অমুক জায়গায় যাও, যা বললে সেই মাঝখানে চলে আসবে। গুড, কি বলতে হবে? দুইটা নাম বলতে হবে। লেফট রাইট থেকে সে আছে কোথায়? সেন্টারে। আর টপ বটম থেকে আছে কোথায়? মিডলে। কি আপনারা কি লজিকটা মিলাইতে পারছেন? এই যে লেফট রাইট থেকে সে আছে সেন্টারে, টপ বটম থেকে সে আছে কোথায়? মিডলে। সব ক্লিয়ার? এই কনসেপ্টটা বুঝতে হবে। হ্যাঁ, এই কনসেপ্টটা বুঝলে অনেক ক্লিয়ার হয়ে যাবে, জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যে টেক্সটে অ্যালাইনমেন্ট করব, সাধারণত টেক্সটে অ্যালাইনমেন্ট করি কি হয়তো লেফটে, নয়তো রাইটে, নয়তো সেন্টারে। তাহলে আমাকে বলতে হবে যে টেক্সট অ্যালাইন, হয়তো লেফট হও, না হলে সেন্টার হও, না হলে রাইট হও, কারণ এই তিনটেই তো অ্যালাইনমেন্ট। আচ্ছা, এখন এটাকে যদি রাইট করি, দেখেন কত সুন্দর রাইট হয়ে যায়, রাইটে চলে আসছে। ওকে, এখানে আরো কিছু বিষয়পত্র আছে, এগুলো আমরা আস্তে আস্তে, যেমন জাস্টিফাই মাঝে মাঝে ব্যবহার হয়। জাস্টিফাই জিনিসটা কি এটা একটু বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। ধরেন লোরেম 100 বিশাল লেখা আমাদের। হ্যাঁ, এই যে এখন সব কিন্তু রাইট থেকে এরকম আসতেছে, তাই না? আমি যদি লেফট দিতাম সবগুলো লেফট থেকে আসবে, লেফট দিতাম তাহলে সব লেফট থেকে আসবে, লেফট থেকে। আমি চাচ্ছি যে এই লাইন যেমন সমান, এই সাইডেও তেমন সমান হয়ে যাবে, তাহলে আমাকে বলতে হবে কি জাস্টিফাই, টেক্সট অ্যালাইন, জাস্টিফাই। এই দেখেন, অ্যালাইন, অ্যালাইন সমান। বুঝে আসছে ভাই? তো এছাড়া আর কি আছে বলেন তো টেক্সট নিয়ে কাজ? আর যদি কোনো কাজ না থাকে তাহলে একটা ছোট্ট একটা মানে মজার জিনিস দেখাই দিই, এটা দেখে শেষ করে দিই। এদিকে খেয়াল করেন, আমাদের খেয়াল করেন। আমি এইখানে ধরেন একটা H4 ট্যাগ নিলাম, বললাম ধরেন লোরেম আমি করলাম যে 20টা লোরেম H4 ট্যাগ।
কিরে, আমি কি অন্যায় করছি? বাহ, আমি HTML এর ভিতরে CSS লিখছি, মাশাআল্লাহ। এই কাম করলেই তো হবে ভবিষ্যতে। এই যে চলে আসছে। ওকে, ভালো কথা। আমি সেম টু সেম এইরকম আরেকটা ট্যাগ নেব। যে ট্যাগ নেব হচ্ছে, ট্যাগের নাম হচ্ছে ধরেন কি নাম দিতে পারি, স্ট্রং ট্যাগ। সেভ করি, রিলোড করি, প্রায় সিমিলার, তাই না? খুব ভালো করে বুঝেন। H4 কে ধরে বললাম যে ভাইজান তুমি টেক্সট অ্যালাইন সেন্টারে আসো। ঠিক একইভাবে আমি স্ট্রং স্ট্রং কে বললাম ভাই তুমিও টেক্সট অ্যালাইন সেন্টারে আসো। দেখবেন H4 আমার কথা শুনবে, কিন্তু এটা আমার কথা শুনবে না। কেন? আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আবার দেখা কি করছি আমি আসলে, একটা H4 লিখছি আর একটা স্ট্রং ট্যাগ লিখছি, H4 এবং স্ট্রং ট্যাগ। এখন H4 কেও বলছি যে তুমি টেক্সট অ্যালাইন সেন্টার করো, আর স্ট্রংটাকেও বলছি তুমিও টেক্সট অ্যালাইন সেন্টার করো। H4 টেক্সট অ্যালাইন সেন্টার করতে পারলো, বাট স্ট্রংটা পারলো না। কেন? রাইট, এটাই উত্তর। কারণ হচ্ছে, আমি বুঝাই দিই, অনেকে বোঝেন না, আমি বুঝাই দিতে ভয় নেই। দেখেন আমার H4 ট্যাগটা এমন একটা ট্যাগ যে লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা দখল করে রাখছে, ব্লক ট্যাগ। আর স্ট্রং ট্যাগ তো ট্যাগই তো অতটুকু, মনে করেন আপনার শরীর বডি এত মোটা, চেয়ারের কোনো জায়গা নেই, আপনি যদি তার বলেন বাড়িতে চাবি বসো, তো হইলো কিছু একটা, হইলো কিছু। তাই তো হয়েছে এখানে, সে মাঝখানে কোথেকে আসবে, তার জায়গাই তো নেই, তো তার কোনো তো নেই সামনে, জায়গাই নেই। সেটা ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে সমস্ত মানে ট্যাগ হচ্ছে ব্লক ট্যাগ, সেগুলোকে মাঝখানে আনা যায়, সেগুলোকে মাঝখানে আনা যায়। হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে বা যে কোনো মাধ্যমে। আর যেগুলো ইনলাইন ট্যাগ সেগুলো মাঝখানে আনতে একটু ঝামেলা আছে। বিষয়টা ক্লিয়ার এবার ভাই? এখন আপনার স্ট্রং ট্যাগও আবার এটাকে মাঝখানেও আনা যায়, এটা আমরা শিখবো ইনশাল্লাহ। বাকি নরমালি ঝামেলা আছে। এটা কেন দেখাইলাম? কারণ আপনারা স্ট্রং ট্যাগ লিখে দেখবেন যে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়েছেন, কাজ করতেছে না, তখন ভয় পেয়ে যাবেন যে মনে হয় ট্যাগ মানে কোডে কাজ করে না। আসলে কাজ করার কথা না, এটা লজিক্যাল না। ওকে ভাই, এবার আসেন, আমাদের HTML এ কিছু ট্যাগ আছে যে ট্যাগের কাজ হলো শুধু জায়গা বরাদ্দ করে রাখা। ছোটবেলায় হেফসখানা যখন পড়তাম, তখন রেহাল নিয়ে এসে হুজুরের ডেস্কের সামনে রেখে দিতাম, মানে এটা আমার জায়গা, আর কোনো কাজ নাই, ওই রেহালের আর কোনো কাজ নাই, অন্য কোনো ফজিলত নাই, এটা আমার জায়গা। তো এরকম কিছু HTML এর ট্যাগ আছে, সে ট্যাগের কাজ হচ্ছে জাস্ট জায়গা বরাদ্দ করে রাখা, জায়গাগুলোকে চিহ্নিত করে রাখা। কেন? কারণ হচ্ছে আপনি যদি এরকম জায়গা বরাদ্দ করে 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 কাজ করেন, তাহলে আপনার কাজটা অনেক অনেক সুন্দর গোছালো কাজ হবে, অনেক গোছালো কাজ হবে। হ্যাঁ, আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। তো এই জায়গা বরাদ্দ করার জন্য বেশ কিছু ট্যাগ আছে, তার ভিতরে মোস্ট পপুলার ট্যাগ হচ্ছে ডিপ ট্যাগ। ডিপ ট্যাগ, ওকে, বুঝেই ফেলছেন যেহেতু ডিপ ট্যাগটা হচ্ছে জায়গা বরাদ্দ করার জন্য, তার মানে হচ্ছে ডিপ ট্যাগের ভিতরে কিছু একটা লেখা যায়, তাই না? ভিতরে অন্য কোনো ট্যাগও লেখা যায়, অন্য কোনো কন্টেন্টও লেখা যায়, যা মনে চায় লেখা যায়। তো এই ডিপ ট্যাগটা আমাদের অনেক 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 ব্যবহার করা লাগবে। আপনি যে কোনো ওয়েবসাইটে যান, ডিপের কোনো বিকল্প নাই। এটার ভিতরে ঢোকেন, নিচে আসেন, দেখেন ডিপ 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 ভরা। খেয়াল করছেন? ডিপ 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 ভরা। আর কি পাবেন? ফালতু ফালতু ট্যাগ খুব কমই পাবেন, ম্যাক্সিমামই দেখবেন ডিপ 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 ডিপ। জি না, সব প্রয়োজনই ব্যবহার করছে। প্রয়োজনে না, এটা আমি করছি, বুঝছেন? আচ্ছা, এরকম অনেক ট্যাগ আছে যে ট্যাগ গুলো হচ্ছে জাস্ট জায়গা বরাদ্দ করে। এখন এই ট্যাগের প্রয়োজনীয়তা অসীম। এখন এই জায়গাটা কেমন হইতে পারে আমি এবার আপনাদের বোঝাই। ধরেন আমি পেন দিয়ে বোঝাই। এবার ফিরে আসছে কেন?
ডিলিট। মনে করেন আমার এই ওয়েবসাইটের এই যে একটা হেডার আছে, এই যে একটা সেকশন, হ্যাঁ, আমার একটা কাজ করি। এবার দেখেন আমরা যেটা করব, কই গেল, কোথায় কোথায় কোথায়, এখানে এটা অন্য পেজে নিয়ে যায় না। যাই হোক, আমরা প্রথমত এই যে আমাদের উপরে যে সেকশনটা, সে সেকশনের জন্য ডান থেকে বাম একদম পুরো ওয়েবসাইটের এইটুকু জায়গা বরাদ্দ করে ফেলবো। প্রথম বরাদ্দ মানে মনে করেন আমার বাবার জমি হচ্ছে এই টোটাল জমি, আমার বাবার জমি, একটা বাউন্ডারি গেল, একটা বাউন্ডারি। এই বাউন্ডারির ভিতরে আবার অনেকগুলো বাউন্ডারি হবে। প্রথম বাউন্ডারি হবে যে এই বাউন্ডারির ভিতরে শুধুমাত্র এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আমার লেখা থাকবে। এর ভিতরে আমার যাবতীয় যত কন্টেন্ট আছে, যত ইমেজ আছে, যত লেখালেখি আছে, সব এর ভিতরে থাকবে। সাইড গুলো ফাঁকা থাকবে। সেকেন্ড আর একটা বাউন্ডারি, বিশাল বড় জমি, শুধু এইটুকু জমি আমি বাড়ি করার উপযোগী হিসেবে করলাম। হতে পারে না এরকম? আচ্ছা, এই দ্বিতীয় বাউন্ডারির ভিতরে আবার একটা বাউন্ডারি, এই বাউন্ডারি করলাম আমি লোগো রাখার জন্য। এই পাশে আর একটা বাউন্ডারি করলাম আমরা আমার এই মেনু গুলো রাখার জন্য। এই পাশে বাউন্ডারি করলাম আমরা বাটন রাখার জন্য। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যে এক একটা সেকশন রাখার জন্য আমরা একটু একটু করে জায়গা বরাদ্দ করতেছি, এটা লজিক্যাল না? এই কাজের জন্যই আমরা হলো ডিভ ইউজ করি, ব্যবহার করি। হ্যাঁ, ডিবিডিবে ভরে যাবে, এটাই স্ট্যান্ডার্ড। এটাকে বলা হয়, এই যে যে আমি সুন্দর করে জায়গা বরাদ্দ করে 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 সেখানে আমি কন্টেন্ট বসাচ্ছি না, এটাকে বলা হয় লেআউট সাজানো। লেআউট সাজানো, হ্যাঁ। লেআউট বলতে এই যে আমার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন, এটাকে বলা হয় লেআউট। হ্যাঁ, তো এই লেআউটটা তৈরি করা যায় দুই ভাবে। একটা হচ্ছে ওই যে কে জানি বলছিলেন এইচটিএমএল এর টেবিল ট্যাগ। এইচটিএমএল এর টেবিল ট্যাগের সাহায্যে করা যায়, যেটা বেশ ডিফিকাল্ট, যেটা আগের যুগের মানুষ করতো। আর এখন সবাই এটা তৈরি করা হচ্ছে ডিপ দিয়ে, ডিপ দিয়ে তৈরি করে। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা শিখলাম। ধরেন এই যে একটা ডিপ, এটার ভিতরে আর একটা ডিপ, তার ভিতরে ধরেন আর দুইটা ডিপ, এই যে একটা আর একটা ডিপ হতেই পারে। ক্লিয়ার ভাই? ভয়ের কোনো কারণ নাই, আমি সবগুলো কেটে দিচ্ছি, ভয় পেন না। হ্যাঁ, এখন এই ডিপটা হচ্ছে আপনার একটা ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ আমি আসেন এখানে ডিজাইন করি কিছু ডিপ। ডিপের ভিতরে কোনো টেক্সট নাই, টেক্সট না থাকলে তো কালার দিয়ে লাভ নাই। কালার অ্যাপ্লাই হয়তো টেক্সটের সাথে, তাই না? একটু আগে আমরা দেখছি। তো এখানে যেহেতু টেক্সট নাই, তবে আমরা ব্যাকগ্রাউন্ড করে ব্যবহার করতে পারি। ডিপ যেহেতু একটা জায়গা বরাদ্দ করে, সেহেতু জায়গার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকতেই পারে, লজিক্যাল। তো ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি এই কালারটাই দিলাম। এখন এতটুকু দিয়ে যদি আমি রিলোড করি, কিছুই দেখতে পারবেন না। আমি একটা কাজ করি, নিচে বেশ কিছু ক্লিয়ার দিই, মানে নিচে চলে গেছে। এখানে একটা ডিপ আছে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ হলো এই ডিপটার সাইজ কতটুকু। যদি প্রশ্ন করি ডিপটার সাইজ কতটুকু, সাইজ হচ্ছে যেহেতু এটা ব্লক ট্যাগ, সেহেতু এটার উইথ, চওড়াটা হচ্ছে পুরো ডিসপ্লে, ডিসপ্লে যতটুকু কতটুকু। আর হাইট যেটা উচ্চতা, এটা কিন্তু এখন 0, কারণ ভিতরে কোনো কন্টেন্ট নাই। আর একটা জিনিস যখন 0 হয়ে যায়, তখন সেটা ভ্যানিশ হয়ে যায় না, এজন্য দেখা যাচ্ছে না। আমি মাঝখানে কোনো কন্টেন্ট নিয়ে আসি, এখানে এ বি সি ডি হাবল তাবল নিয়ে আসি, যতটুকু কন্টেন্ট দিলাম অতটুকু হাইট দেখাবে। ক্লিয়ার ভাই? অতটুকু হাইট। এখন লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা কেন বরাদ্দ করলো? কারণ এটা ব্লক ট্যাগ, ব্লক ট্যাগ পুরো জায়গা দখল করে। আর প্রথমবারে কেন এটার মানে দেখালো না, কারণ হচ্ছে প্রথমবার এটা হাইট ছিল 0, ভিতরে যেই কন্টেন্ট নিলাম সেটা হাইটটা বড় হয়ে গেল। ওকে, এখন আসেন এই ডিপ নিয়ে সাধারণত আমরা এই ডিপ নিয়ে অনেক কাজ করি, আমরা কিছু ফালতু কাজ করি এখানে। যেহেতু ডিপটা ফুল স্ক্রিন জুড়ে আছে, সেহেতু চাইলে এটাকে আমরা ছোটও করতে পারি, বড়ও করতে পারি, যা মনে যায় করতে পারি। এটাকে আমি উইথ করে দিলাম, উইথ উইথ মানে হচ্ছে চওড়া কতটুকু হবে।
আমরা HTML এ উইথ ব্যবহার করেছিলাম, মনে আছে ইমেজের ক্ষেত্রে? সেখানে জাস্ট বলেছিলাম এভাবে 200, কোন ইউনিট বলছিলাম না, 200 পিক্সেল না 200 ইঞ্চি না 200 কি, আমি কিছুই বলছিলাম না। কারণ HTML মাত্র একটা ফরম্যাটকেই চেনে, একটা ইউনিটকেই চেনে, সেটা হচ্ছে পিক্সেল। HTML এর ভিতরে অন্য যা কিছুই লেখেন না কেন, ও সেটা পিক্সেল হিসেবে ধরে নেবে। এজন্য HTML এর ভিতরে ইউনিট না লেখাটা স্ট্যান্ডার্ড। আর আপনার CSS এর ভিতরে অবশ্যই অবশ্যই আপনাকে পিক্সেল কথাটা লিখতে হবে। তো উইথ দিলাম 200 পিক্সেল, আর আরেকটা আছে হাইট, হাইটও দিলাম আমরা ধরেন 100 পিক্সেল দিতে পারি না আমরা চাইলে? সেভ করি, রিলোড করে দেখি কত সুন্দর আমাদের একটা বক্স হয়ে গেছে। পারবেন না বক্স বানাইতে, চারকোনা বক্স? ইনশাআল্লাহ। এই ছিল আমাদের মোটামুটি কাজ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে বক্সটাকে এখন মাঝখানে কেমনে আনবো, এটা তো প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, বক্স কি কোনো টেক্সট? টেক্সট অ্যালাইন সেন্টার দিলে কি হবে? সে তার ভিতরে যে টেক্সট সেটাকে সেন্টার করবে। দেখেন ওই যে ভিতরে টেক্সট সেন্টার দেখা যায়, বোঝা যায় দূর থেকে? আমি কালারটাকে চেঞ্জ করি, তাহলে বোঝা যাবে না। কালার হোয়াইট, টেক্সট আপনার সেন্টারে আসছে, কোনো অসুবিধা নেই, টেক্সট সেন্টারে আসছে। বাকি মানে পুরো বক্সটাকে সেন্টারে এভাবে আনা যায় না, এটাকে আনার অন্য পদ্ধতি আছে, সেটা আমরা ধারাবাহিকভাবে শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আগামী ক্লাসে শিখবো ইনশাল্লাহ। তো আজকে অনেক কিছু শিখে ফেললাম, আস্তে আস্তে আমাদের ক্লাসের গতি বাড়াইতে হবে না? আজকে একটু বাড়াই ফেললাম। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা পারবেন, আপনাদের উপর বিশ্বাস আছে আমার, পারবেন ইনশাল্লাহ। মেহনত করেন, কোথাও আটকে গেলে আমাদের কাছে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, অসুবিধা নেই। তো আমরা কি দিয়ে শুরু করছিলাম আজকে? হ্যাঁ, সিএসএস থেকে শুরু করছিলাম, যে সিএসএস থেকে শুরু করছিলাম, যেটা আমরা গত ক্লাসে পড়ছিলাম সেটাকে আমরা রিপিট করেছিলাম, তাই তো? দেন আমরা নতুন শুরু করছিলাম কি, সিএসএস এর সিলেক্টর। সিলেক্টর কত টাইপের লেখা যায়, আমরা মোটামুটি 5টা সিলেক্টর সম্পর্কে পড়াশোনা করছি। সিলেক্টর গুলো কেস সেন্সিটিভ না, বাকি হ্যাঁ না, এটা কেস সেন্সিটিভ না, তো আমি যতটুকু জানি, দাঁড়ান তো ট্রাই করি, এটা ভালো প্রশ্ন করছেন, ট্রাই করি, এটা কেস সেন্সিটিভ হওয়ার কথা না। ধরেন এই ডিভের পরিবর্তে আমি এখানে ক্লাস দিলাম, ক্লাস এভাবে লিখলাম টেস্ট, টেস্ট, আর এখানে যদি ডিভ পরিবর্তে আমি যদি এভাবে লিখি, সরি এখানে ছোট হাতের টি দিয়ে লিখি, এটাই তো লজিক্যালি কাজ করার কথা, এক্ষেত্রে করে কিনা? নো, কাজ করে না, কেস সেন্সিটিভ। না, হ্যাঁ হ্যাঁ বুঝে নেই, বুঝে দিচ্ছি, কিন্তু এটা অনেক ব্রাউজারে কাজ করবে। আমি বলি, আমি আমার দিকে খেয়াল করেন, এটা অনেক ব্রাউজারে কাজ করবে, ক্ষেত্র বিশেষ HTML CSS কেস সেন্সিটিভ, এটাকে ডিফারেন্স করে লিখলেও কাজ করে। বাকি এটা যখন সার্ভারে রাখবেন জীবনেও কাজ করবে না, জীবনেও কাজ করবে না। যেমন ধরেন ওই যে জেপিজি পিএনজি আমরা লিখি না, বড় হাতে ছোট হাতের, কোথাও দেখবেন বড় হাতের লিখে, কোথাও ছোট হাতের লিখে, কাজ করবে, ফাইল পেয়ে যাবে। হ্যাঁ, এখানে কোথাও যেন ব্যবহার করছিলাম আমরা জেপিজি, এটা না? তো এটাকে যদি আমি জেপিজি লিখি, দেখি তো কাজ করে কিনা। কাজ করছে না ওই যে উপরে? কিন্তু এটা যখন সার্ভারে রাখবেন আর কাজ করবে না, সার্ভারটা একদম 100% কেস সেন্সিটিভ, যে কারণে আমরা কখনোই এটা সাজেস্ট করি না যে কেউ কেস সেন্সিটিভ ছাড়া লেখো। আচ্ছা, এবার আসে কেস সেন্সিটিভ। কেস বলতে বোঝায় এই লেখার বিভিন্ন ধরন। এই যে যদি আপনি সবগুলোকে ছোট হাতে লেখেন ABCD, এটাকে বলা হয় লোয়ার কেস, লোয়ার কেস। হ্যাঁ, সবগুলো যদি বড় হাতের লেখেন ABCD, এটাকে বলা হয় আপার কেস। হ্যাঁ, আচ্ছা, এটা কেন আমাকে জিজ্ঞেস করলেন না? এটা তো আমাদের টেক্সট ডেকোরেশনের ভিতরে পড়ে, মানে টেক্সট স্টাইলের ভিতরে পড়ে, আমি দেখাই দিচ্ছি। এটাকে বলা হয় আপার কেস, এটাকে বলা হয় কেস, আপার কেস। আর কি আছে? ক্যাপিটালাইজ একটা, হ্যাঁ, সেটা হচ্ছে প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর, যেমন আইটেম অন,
প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর, ঠিক আছে? এটাকে বলা হয় ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ বলা হয়। আরেকটা আছে যেটা খুব বেশি ব্যবহার হয় না, সেটা হচ্ছে ধরেন আইটেম অন, এভাবে প্রথমটা ছোট হাতের, পরের গুলো বড় হাতে, এটাকে বলা হয় ক্যামেল কেস, ক্যামেল কেস। বানান মনে হয় ঠিক না, এটা দেখে নিন জাস্ট। তো এটা এটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্মের ভিতরে অনেকগুলো ভ্যালু আছে, ক্যাপিটালাইজ, লোয়ার কেস, আপার কেস, এই তিনটা। হ্যাঁ, ক্যাপিটালাইজ, লোয়ার কেস, আপার কেস। ক্যামেল কেসটা নেই, ক্যামেল কেসটা সিএসএস দিয়ে করা যায় না, ঠিক আছে? ক্যামেল কেসটা সিএসএস দিয়ে করা যায় না, দিয়ে রাখলাম একটা। তো এখন কেস সেনসিটিভ বলতে বোঝায় যে এই দুইটা কেস সমান কিনা। আপনি সিএসএস এ এখানে লিখলেন একটা কথা, মানে এখানে একরকম লিখলেন আর এখানে আরেক রকম লিখলেন, তো এটাকে বলা হয় কেস ইনসেনসিটিভ। যদি এখানে এজটা বড় হাতের লেখেন, তাহলে এখানে লিখছেন লোয়ার কেস, এখানে লিখছেন আপার কেস, ইনসেনসিটিভ হয়ে গেল, বুঝতে পারছেন? আর যদি সেম থাকে তাহলে এটাকে বলা হয় কেস সেনসিটিভ। বিষয়টা বুঝাইতে পারছি ভাই? আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে বলেন তো? এই দেখেন, আমি এর একটা বাস্তব উদাহরণ দেখাই আপনাদেরকে। ধরেন কথা কথা আমার ওয়েবসাইটটা দেখে, ওয়েবসাইট, এখানে সবগুলো কিন্তু আপনার ক্যাপিটালাইজ, তাই না? প্রথম অক্ষরটা বড়। এখন আমি ব্যাকএন্ডে তো এরকম এমন একটা সিস্টেম তৈরি করে দেব যেখানে কোনো কিছু ইনপুট করলে এখানে সেই জিনিস দেখা যাবে। আমি এরকম কোনো সাইট দেখাইছি আপনাদের? ওকে, তাহলে আমরা কি শিখেছিলাম? আমরা সিএসএস দিয়ে আরম্ভ করছিলাম, যে সিএসএস সিলেক্টর। সিলেক্টর প্রাথমিকভাবে আমরা জানছিলাম সিএসএস সিলেক্টর 5 প্রকার, মনে আছে? সিম্পল সিলেক্টর, কম্বিনেটর সিলেক্টর, সুডো ক্লাস সিলেক্টর, সুডো এলিমেন্ট সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর, এই 5 প্রকার হচ্ছে সিলেক্টর ছিল। আচ্ছা, আপনাদেরকে আমি চেষ্টা করব কয়েকটা ক্লাস পরেই এই পুরা সিলেক্টরের যতগুলো সিলেক্টর আমাদের প্রয়োজন হয় এই সিলেক্টরের একটা লিস্ট দিতে, প্রিন্টেড কপি, শিট করে আর কি, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য এই সিলেক্টর নিয়ে কোনো টেনশন হবে না। তো এই মানে সিম্পল সিলেক্টরের ভিতরে আমরা সাধারণত 4টে সিলেক্টর পাই। একটা হচ্ছে গ্লোবাল সিলেক্টর, বা এটাকে অল সিলেক্টরও বলে। ওকে, 2 নম্বরে আমরা ট্যাগ নেম সিলেক্টর পাই, 3 নম্বরে ক্লাস নেম সিলেক্টর পাই, 4 নম্বরে আইডি সিলেক্টর পাই, আইডি। তো গ্লোবাল সিলেক্টর ধরে হচ্ছে হ্যাশ দিয়ে, ট্যাগ নেম তো ট্যাগ নেম, আর ক্লাস নেম ধরে হচ্ছে ডট দিয়ে, আর আইডি ধরে কি দিয়ে? হ্যাশ দিয়ে। আচ্ছা, এরপরে দ্বিতীয় কথা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে এই 4 ধরনের সিলেক্টর এর ভিতরে সব থেকে দুর্বল সিলেক্টর হচ্ছে গ্লোবাল সিলেক্টর। এরপরে তুলনামূলক শক্তিশালী হচ্ছে ট্যাগ নেম, তার থেকে আরেকটা শক্তিশালী হচ্ছে ক্লাস, আর একটা শক্তিশালী হচ্ছে আইডি নেম। আচ্ছা, এখন যদি সিলেক্টরের বিবেচনায় যদি আমরা দুইটা সিলেক্টর এমন লিখে ফেলি যে দুটোটাই হচ্ছে আপনার সমান শক্তিশালী সিলেক্টর, মানে দুটোই ট্যাগ নেম কথার কথা, তাহলে সেক্ষেত্রে আবার কাজ করে কোনটা? উপরেরটা না নিচেরটা? নিচের, এটা মনে আছে? আচ্ছা, এখন আসি ক্লাস নেম এবং আইডি নেম। ক্লাস নেম এবং আইডি নেম এর ভিতরে পার্থক্য কি? আইডি হচ্ছে এটা সুপার ইউনিক, আপনি পুরা এইচটিএমএল এর ভিতরে একবার একটা আইডি নেমকে অ্যাসাইন করতে পারবেন। আইডি অ্যাট্রিবিউট লিখে তার ভিতরে যে নামটা একবার লিখে ফেলছেন, ওই নামটা অন্য কোনো ট্যাগের আইডির ভিতরে লিখতে পারবেন না, তাই না? আর ক্লাস নেমটা আমরা কেন ব্যবহার করি? কারণ এটা আমরা সাধারণত ইউজ করে থাকি রিইউজেবল করার জন্য। যেন আমি যে সিএসএস এর ভিতরে কিছু স্টাইল করে রাখছি, এই স্টাইল যেন আমি যে কোনো জায়গায় আমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারি, বুঝতে পারছে? আর ক্লাস নেমের ক্ষেত্রে আরেকটা ফজিলত হচ্ছে একই ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করা যায় আলাদা আলাদা ক্লাস নেম হিসাবে। অবশ্যই মাঝখানে স্পেস দেওয়া লাগে, বুঝতে পারছে ভাই? ক্লাস এবং আইডির ভিতরে এই দুইটা পার্থক্য। একটা হচ্ছে ক্লাস, ক্লাস এটা ইউনিক না, আইডিটা হচ্ছে ইউনিক। আর আইডির ক্ষেত্রে আপনি মাল্টিপল নাম একসঙ্গে ব্যবহার করতে পারবেন না, আর ক্লাসের ক্ষেত্রে স্পেস দিয়ে দিয়ে মাল্টিপল ভ্যালু ইউজ করা যায়, এটা পার্থক্য। এরপরে আমরা কম্বিনেটর সিলেক্টরের ভিতরে একটা সিলেক্টর দেখেছিলাম, সেটা হচ্ছে
এই যেটা দেখেছিলাম, প্যারেন্ট এর মাধ্যমে চাইল্ডকে ধরা, মানে আমি ওই সমস্ত চাইল্ডকে ধরবো যেই চাইল্ডের প্যারেন্ট হচ্ছে এটা। বিষয়টা এরকম, আমি ওই ওই স্প্যান গুলো ধরবো যে স্প্যানের প্যারেন্ট হিসেবে থাকতে হবে আবার পি কে, আদারওয়াইজ অন্য স্প্যান আমার ধরার উদ্দেশ্য না। বুঝে আসছে? এই এগুলো দেখাইলাম। আর শেষমেশ যেটা দেখাইলাম সেটা হচ্ছে ডিপ। ডিপ হচ্ছে একটা আলু মার্কা একটা জিনিস, সব জায়গায় ব্যবহার হয়। মূলত ডিপ আমরা ব্যবহার করে থাকি হচ্ছে একটা জায়গা বরাদ্দ করার জন্য। জায়গা, এখন এই জায়গার ভিতরেও জায়গা বরাদ্দ করা লাগতে পারে, তার ভিতরেও জায়গা বরাদ্দ করা লাগতে পারে। তো ডিপের ভিতরে ডিপ, তার ভিতরে ডিপ, তার ভিতরে ডিপ, এরকম অনেক হইতে পারে। এখানে মাঝখানে একটা কথা আমি বলি নাই, কিন্তু আপনাদের বুঝে মানে বোঝার কথা, সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমরা যে ট্যাগ গুলো শিখেছি, কোথাও কি আমরা ব্লক ট্যাগের ভিতরে ব্লক ট্যাগ ইউজ করছি? এক জায়গায় করছি, ইউএল এবং এলআই এখানে করছি, ওএল এবং এলআই এখানে করছি। আর এই যে এটা হচ্ছে আরেকটা সেকেন্ড আরেকটা ট্যাগ, ডিপ। ডিপের ভিতরে ডিপ ব্যবহার করা যায়, বুঝতে পারছি? আর এছাড়া যে ট্যাগ গুলো আছে, এই জন্যই বলছিলাম যে ব্লক ট্যাগের ভিতরে ব্লক ট্যাগ যদি আপনি ইউজ করেন তাহলে এটা লজিক্যাল হতে হবে, ইলজিক্যাল হওয়া যাবে না। আর ইনলাইনের ভিতরে আপনি ইনলাইন ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার ব্লকের ভিতরে আপনি নর্মাল ট্যাগ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইনলাইনের ভিতরে কখনোই ব্লক ট্যাগ আনবেন না, একেবারে ঠেকাই পড়ে আমরা দুই এক জায়গায় আনি, তাছাড়া আনি না। তো সেটা বুঝাইতে পারছি ভাই? আচ্ছা, ঠিক আছে, আজকে এতটুকুই পড়া।